আপনি একটু আমার সিটটায় বসবেন? উক্ত বাক্য শুনে ফোনের দিকে আবদ্ধ দৃষ্টিজোড়া স্থির হলো সামনে বসে থাকা মেয়েটার পানে। প্রণয়ের ভ্রু কুঞ্চিত হলো। মেয়েটা জড়সড় হয়ে বসে রয়েছে। মেয়েটাকে ভালো করে পরখ করে বলল, কেন, কোনো সমস্যা? হ্যাঁ, আসলে মেয়েটা পুরো কথা শেষ করলো না, ইতস্তত বোধ করলো বোধ হয়। প্রণয়ের ভ্রুজোড়া তখনও কুঞ্চিত, খানিক বিরক্তি সরে বলল, জানালার পাশেই তো সিট, একই তো, বদলানোর কি আছে বুঝলাম না। মেয়েটা সম্ভবত একটু অপমানিত বোধ করলো, দৃষ্টি ফিরিয়ে নিল, কিছুই বলল না। আর মিনিট দুই বাদে প্রণয় নিজের ফোন আর পানির বোতলটা নিয়ে উঠে দাঁড়ালো। তাকে দাঁড়াতে দেখেও মেয়েটার ভ্রুক্ষেপহীন ঠায় বসে রইল, নড়ল না পর্যন্ত। প্রণয় ফের বিরক্তি নিয়ে বলল, না উঠলে কি আমি আপনার কোলে বসবো? প্রণয়ের এমন বিরক্তিমাখা উক্তিতে হকচকায় মেয়েটি। চকিত নেত্রে প্রণয়ের দিকে তাকালো, সাথে সাথেই উঠে দাঁড়ালো। দুজনে নিজেদের জায়গায় বদল করলো। প্রণয় ফের ব্যস্ত হলো ফোনে। প্রচন্ড মাথা ব্যথা, সাথে মাইগ্রেনের সমস্যা, তার উপর ট্রেনের ধুধুনি আর শব্দ যেন মাথা ব্যথা তীব্র করছে মেয়েটার। ভ্যানিটি ব্যাগ থেকে একটা ওষুধ বের করলো সে। ওষুধ খেয়ে নিয়ে মাথাটা পেছন দিকে এলিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে রাখলো। এর পরপরই মেয়েটার দিকে তাকালো প্রণয়। হালকা গোলাপি রঙের গ্রাউন্ড, তার সাথে নীল রঙা হিজাব পরা মেয়েটা, সাদা মাটা হলদেটে ফর্সা বনের গোলগাল মুখ, ঈষৎ বোচা নাক, তাতে সোনালী রঙের নথ পর্যন্ত সবকিছুই খেয়াল করলো প্রণয়। মেয়েটা সুন্দর, প্রথম থেকে প্রেমে পড়ার মতো সুন্দর। তার কি প্রেমে পড়া উচিত? প্রশ্নটি মস্তিষ্কে নাড়া দিতেই নড়ে চড়ে বসলো প্রণয়। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিতে লক্ষ্য করলো হাতের ডান পাশে তার সিট থেকে 2 সিট সামনে একটা মোটামুটি বয়স্ক লোক তাকিয়ে আছে। প্রণয়ের মনে সন্দেহ জাগে, মেয়েটা কি এজন্যই সিট পরিবর্তন করলো? এমন হলে তো সে খারাপ ব্যবহার করেছে মেয়েটার সঙ্গে। তার কি ক্ষমা চাওয়া উচিত? সিদ্ধান্ত নিতে পারে না সে। বেশ কিছু সময় নীরবতা বিরাজমান। ট্রেন চলতে থাকে নিজ গতিতে। প্রকৃতির চোখ ধাঁধানো সৌন্দর্য দেখতে মাথা ব্যথা নিয়েও মেয়েটা জানালা দিয়ে তাকিয়ে থাকে। প্রণয় কিছুক্ষণ যাবৎ চেষ্টা করছে কথা বলার, কিন্তু পারছে না। পাশে মেয়েটা যদি মনে করে মেয়ে দেখিয়ে ভাব জমাতে এসেছে। আপনি কিছু বলবেন? সহজ গলায় করার প্রশ্ন। প্রণয় শব্দে গলা ঠিক করে, তারপর বলে, হ্যাঁ, আসলে আপনি সিট পরিবর্তন করেছেন কি এর জন্য? সামনের দিকে চোখ দিয়ে ইশারা করে বলে প্রণয়। প্রথমে বুঝতে না পারলো, পরে ঠিকই বুঝে মেয়েটা ইতস্তত ভাব রেখেই বলে, হ্যাঁ, আসলে সামনের ওই লোকটা বসার পর থেকেই কেমন দৃষ্টিতে যেন তাকিয়েছিল, অস্বস্তি হচ্ছিল তাই। বুঝতে পেরেছি, সরি, আমি খারাপ ব্যবহার করে ফেলেছি। সমস্যা নেই। মাথা নাড়াতে নাড়াতে বলে মেয়েটা। প্রণয় ঈষৎ হেসে জিজ্ঞেস করে, আপনার নাম? সূচনা কবির তানজুম। আপনার? প্রণয় আহমেদ। গন্তব্য? চট্টগ্রাম। আপনার? চট্টগ্রামই। ছোট্ট জবাবের পর প্রণয় আর কিছুই বলল না। পিনপতন নীরবতায় কাটে কিছুক্ষণ। মাথা ব্যথা খানিক কমে যাওয়ায় এখন অনেকটাই শান্তি লাগছে। প্রণয় চোরা চোখে এক পলক তাকায় তার দিকে, ফের দৃষ্টি সরিয়ে নেয়। জরুরি তলবে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হচ্ছে তার। জরুরি কারণটা ঠিক কি সেটা জানেও না, শুধু এতটুকু জানে বাবা যেতে বলেছেন, সুতরাং যেতে হবে। বাবার আদেশ পেয়ে তৎক্ষণাৎ ছুট লাগিয়েছে, তৈরি হয়ে রওনা হয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে। এত তাড়া দিয়ে গ্রামে নেয়ার কারণটা সে জানে, আর তেমন পাত্তাও দেয় না। অথচ ছেলেটা জানেই না তার জীবন গুরুত্বপূর্ণ মোড় নিতে চলছে। টানা 4 ঘন্টার জার্নি শেষে নিজের বাসায় এসে পৌঁছায় প্রণয়। সূচনা নামের মেয়েটাকে সে হারিয়ে ফেলেছে স্টেশনে। আর দেখলো না ট্রেন থেকে নামার পর। প্রণয়ের ভারী অবাক লাগে, মেয়েটা গেল কই? পর মুহূর্তে ভাবে, স্টেশনে এত ভিড়ের মধ্যে একটা মেয়েকে এভাবে খুঁজে পাওয়া তো সহজ কথা নয়। সে ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে। বাড়িতে পৌঁছে মাকে ডাকতে শুরু করে। নুরাইয়া ছেলের গলার আওয়াজ পেয়ে এক প্রকার দৌড়ে আসেন রান্নাঘর হতে। এতদিন পর ছেলেকে দেখে মুখে হাসির সাথে সাথে আঁখি জোড়া সিক্ত হয়। ছেলের বাহুতে হাত রেখে কপালে আদুরে চুমু খান। আহ্লাদে স্বরে কত কথা বলেন। প্রণয় নিজেও মায়ের খোঁজ নেয়। ততক্ষণে ছোট বোন ইরাও ভেতরের কক্ষ হতে বেরিয়ে আসে। ভাইকে দেখে সালাম দিয়ে হালচাল জেনে নেয়। প্রণয় তন্মন্ত্রে জিজ্ঞেস করে, বাবা কোথায়? নুরাইয়া বলেন, আগে হাত মুখ ধুয়ে খেয়ে নে, তারপর দেখা করিস। ওনার জরুরি কথা শুরু হলে খাওয়ার দেরি হয়ে যাবে। কতক্ষণ জার্নি করে আসছি। পুরো বাড়ির শাহজাহান, অথচ বাড়িটাতে বিয়ে বাড়ির ন্যায় কোনো আমেজই নেই। সব কেমন নিস্তব্ধতায় মোড়ানো। বাড়ির উঠোনে পা দিতে সূচনার বুক কেমন করে উঠলো। এত নীরবতা কেন?
সে টিপ টিপ পায়ে সদর দরজা ঢেলে ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরের মানুষদের নজর পড়তে কেউ একজন বলে ওঠে, আহারে সূচনা, কত আশা নিয়ে বিয়ে করতে রাজি হয়েছিলি, আর কি হয়ে গেল? সূচনার কানে আসে কথা, কিন্তু মস্তিষ্ক কাজ করে না, কথার মানে বুঝতে পারে না। খেয়াল করে কথাখানা তার বড় খালা বলেছে। মুখে আঁচল চেপে উদাস ভঙ্গিতে তাকিয়ে আছেন ওর দিকে। এর মধ্যে সূচনার মা দিশা ছুটে এলেন, সূচনাকে টেনে নিয়ে গেলেন কোথাও, কোনো কক্ষের দরজা বন্ধ করে দিলেন। ঘটনার আকস্মিকতায় তেমন কিছুই বোধগম্য হলো না মেয়েটার। ফেল ফেল চোখে তাকিয়ে রইল শুধু। বাবা মারা মেয়ে, তার বিয়ে ভেঙে গেছে, খবরটা ইতিমধ্যে গ্রামে ছড়িয়ে পড়েছে। সূচনাও একটু আগে অবগত হয়েছে সেই সম্পর্কে। তার মা দিশাই জানিয়েছে তাকে। এমন খবরে সূচনা তেমন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। সে বুঝতে পারছে না তার এই মুহূর্তে কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত। তার থমথমে মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে বিয়ে ভেঙে যাওয়ার সুখে মেয়েটা পাথর হয়ে গিয়েছে। তার মায়েরও এমন মনে হচ্ছে। উনি বিচলিত হয়ে উঠলেন, কান্নারত কণ্ঠে বললেন, কি রে, কিছু বল, চুপ করে আছিস কেন? একটু একা থাকতে দেবে? আর কিছু বলতে পারলেন না দিশা। বিনা বাক্যবে ঘর থেকে চলে গেলেন। থমথমে মুখ এতক্ষণে কোমল হলো। পরিবর্তন লক্ষ্য করা গেল, কেমন শান্ত বিবর্ণ রূপ ধারণ করেছে। কিছুক্ষণের মাঝেই নেত্র যুগল সিক্ত হলো। জীবনে উত্থান পতন কি তাদের কম হলো? অভাব অপমান নিন্দাও তা তো কম ছিল না। এখন নতুন করে আরেকটি স্বাভাবিক স্থির দৃষ্টিতে বাবার দিকে নেত্রযুগল আবদ্ধ প্রণয়ের কিঞ্চিত পরিমাণ বিস্ময় বটে। কিঞ্চিত পরিমাণ বলে ভুল হবে, পরিমাণটা এরও অধিক হতে পারে। মায়ের মুখে সে একই কথা শুনে মাথা হ্যাং হয়ে গিয়েছে তার। নিস্তব্ধ নির্বাক প্রণয় চুপটি করে বিছানার উপর ঠায় বসে রইল। কি বলছে তারা? বিয়ে করে নেয় বলল, আর বিয়ে করে নিল, তাও এমন একজনকে যাকে এই অবধি দেখেনি। এহতেশাম আহমেদ ততক্ষণে কক্ষ ত্যাগ করেছেন। প্রণয় এবার সাহস করে মুখ খুলল, মায়ের উদ্দেশ্যে বলল, মা, তোমরা কি শুরু করেছো এসব? নুরাইয়া থমথমে গলায় বললেন, দেখ প্রণয়, এবার আর তোর মর্জি চলবে না। যা যা করতে চেয়েছিস সব করতে দিয়েছি। শহরে যে পড়তে চেয়েছিস দিয়েছি। তোর বাবার বিরুদ্ধে যেও কথাও শুনেছি, কিন্তু এবার না। এবার উনি যা বলেছেন তাই কর। বাপ মরা মেয়ে, মা কষ্ট করে বড় করেছে, যথেষ্ট ভালো, দেখতে সুন্দর, পড়াশোনায়ও ভালো। আমাদের ইরা শহরে যে ভার্সিটিতে ভর্তি হয়েছে, ও সেখানেই ভর্তি হয়েছে। বিয়েও ঠিক হয়েছিল সেই শহরে, কিন্তু বিয়ে তো ভেঙে গেল। গ্রামের অবস্থা তো বুঝিস। একটা কিছু হলে কেউ সাহায্য করতে না পারলেও বদনাম ঠিকই রটাতে পারে। আর এটা তো বিয়ের মতো ব্যাপার। সেই মেয়েকে বাঁচাতে বাবা তার ছেলেকে কুরবানি দিয়ে গেল। এভাবে বলিস না, মেয়েটা তোর অযোগ্য না কোনো অংশে। হয়তো পরিবার টাকা পয়সার দিক দিয়ে কম আছে। সবে মাত্র 3 মাস হয়েছে চাকরি পেয়েছি, এর মধ্যে এত বড় দায়িত্ব দিতে চাচ্ছ? আর বাবা যে শহরে বাড়ির কাজ করছে, এর মধ্যে এসব? বাড়ির কাজ প্রায় শেষ। আর তোর বাবা যা বলছে তা নিশ্চয়ই ভেবে চিনতে বলছে। বাবার উপর বিশ্বাস নেই? নুরাইয়ার কথায় টনক নড়ে উঠে। তার বাবার উপর তো তার বিশ্বাস আছে, থাকবে না কেন? কিন্তু বিষণ্ণ মনে আনমনা হয়ে জানালার ধারে বসেছিল মেয়েটা। এর মধ্যে কেউ এসে খবর দিল ঢাকা থেকে লোক এসেছে। বিয়ে ভেঙে দেওয়া সেই পরিবার হতে 3 জন লোক এসেছে। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তারই ফুফাতোভাইয়ের জন্য ফের সম্বন্ধ নিয়ে এসেছে। আখে জোড়া শুকিয়ে যাওয়ার আগেই ফের শিখতে হয় সূচনার। রাগে খুবই ফেটে পড়ে মেয়েটা। নিজেকে ঠিকঠাক করে সে হন্তন্ত হয়ে উপস্থিত হয় বসার রুমে। 2 জন মহিলা আর একজন মধ্যবয়সী পুরুষ। একজনকে সূচনা চেনে, ছেলের মা সে। সূচনা সালাম দেয়, সরাসরি জিজ্ঞেস করে, আপনারা এখানে কেন এসেছেন? সুজা সাহেবের প্রশ্নে অপমানিত হওয়ার কথা থাকলেও একজন মহিলা খুবই নম্র গলায় বললেন, দেখো মা, আমাদের পুরো পরিবারেরই তোমাকে পছন্দ হয়েছিল, সেজন্যই তোমাকে নিজের একমাত্র ছেলের বউ করে নিয়ে যেতে চাইছিলাম। কিন্তু ছেলেটা শেষ মুহূর্তে যে বলল তার নাকি কার সাথে প্রেমের সম্পর্ক। তাই সে যাই হোক, আমার ননদেরও তোমাকে খুব পছন্দ হয়েছে, সেজন্যই চাইছিল সে তার ছেলের জন্য তোমাকে নেওয়া গেলে। আপনাদের মনে হয়েছে আর মুখ উঠিয়ে চলে এসেছেন, তাই না? একবারও মাথা কাজ করলো না যে আপনাদের জন্য একটা মেয়ের মান সম্মানের কি হলো? আমাদের ভুল হয়েছে, ভুল শুধরানোর জন্যই এই কথা বলছি। আপনাদের সমাধান চাইনি আন্টি, যা করেছেন তাই অনেক। এখন আপনারা আসুন। মহিলা 2 জন আরো কিছু কথা বলল। দিশা বেগম কোনোভাবেই পারলে না তাদের কড়া কথা শোনাতে। মিনমিনের গলায় কয়েকটা কথা বলছেন, কিন্তু তার থেকে তাদের গলার স্বর স্পষ্ট। সূচনা যে গতিতে এসেছিল সেই গতিতেই পুনরায় নিজের কক্ষে গেল।
বিছানার উপর পড়ে থাকা শপিং ব্যাগগুলো হাতে নিল। আলমারিতে থাকা পার্স হতে টাকাও নিল। ফের বসার রুমে গেল। শপিং ব্যাগ আর টাকাগুলো টেবিলের উপর রেখে বলল, এই ব্যাগগুলোতে কিছু জিনিস আছে আপনাদের দেয়া টাকা দিয়ে কেনা, আর এই টাকাগুলো আপনাদের, নিয়ে যান এগুলো। আর দ্বিতীয়বার এই বাড়ির মুখ হবেন না। আপনারা বয়সে আমার অনেক বড়, আমি চাই না আপনাদের সাথে আর খারাপ আচরণ করি। আর কোনো বাক্য বিনিময় হলো না। নিজেদের মধ্যে মুখ চাওয়াচাইও করে ওনারাও প্রস্থান করলেন। সূচনা আর দাঁড়ালো না, মায়ের সঙ্গেও কথা বলল না। মেয়ের এমন আচরণে দিশা বেগমও টু শব্দটিও করলেন না। দুপুরে প্রহর আকাশের কালো মেঘেদের ঘনঘটা দুপুর বেলাকেও সন্দেহ মনে হচ্ছে যেন। কর্দমাক্ত উঠান। গত রাতে বৃষ্টি হয়েছিল যে টিনের চালে বৃষ্টির টুংটাং শব্দ হচ্ছে এখন। সম্ভবত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বিষণ্ণ মনে জানালার ধারে বসে থাকা সূচনার বিষণ্ণতার পরিমাণ দ্বিগুণ হলো এমন পরিবেশে। এতক্ষণ কান্না করলেও এখন আর কাঁদছে না। চোখের দৃষ্টিও স্বাভাবিক। সে তাকিয়ে আছে গেটের দিকে। তার রুমের জানালা হতে গেটটা বরাবরই স্পষ্ট দেখা যায়। হঠাৎই গেটের বাইরে একটা অটোরিকশা এসে থামলো। সূচনা আগে দূর থেকে সেটা লক্ষ্য করলো, ভেবেছিল অন্য কোথাও চলে যাবে, কিন্তু তাদের বাড়ির সামনে এসে থেমেছে। বসা থেকে উঠে দাঁড়ালো সে। জানালা বন্ধ করে দিল সশব্দে। নিজের কাজে নিজে অবাক হয় সে। কি এসেছে তো তার জানা নেই, এভাবে লুকলো কেন? দিশা বেগম সবে বাইরে থেকে শুকনো কাপড় চোপড় ঘরে এনে রেখেছিলেন। বৃষ্টিতে খানিক ভিজেও গেছে। তন্মন্ত্রে দরজায় চোখ যেতে বিস্মিত হন তিনি। এহতেমশাব আহমেদ সালাম দিলেন ওনার নজরে পড়তেই। দিশা বেগম অবাক ভাব নিয়ে সালামের জবাব দিলেন। নুরাইয়া কাছে এসে কুশলদারি করলেন। ওনাদের বসতে দেওয়া হলো সোফায়। দিশা বেগম এখনো অবাক হয়ে আছেন। এহতেশাম সাহেব ওনার পুরো পরিবার সমেত তাদের বাসায় উপস্থিত হয়েছেন, ওনার ছেলে সমেত। তাতে অবাক হওয়ারই কথা। এহতেম সাহেব সূচনার বিয়ে ঠিক করা হতে ভেঙে যাওয়া পর্যন্ত সবকিছু নিয়েই কথা বললেন। বিয়ে ঠিক করার আগে এহতেম সাহেব খোঁজখবর নিয়েছিলেন ছেলের ব্যাপারে। খারাপ কিছু পাননি। বলেছিলেন মেয়ের মতো থাকলে দিতে পারেন ভাবি। সূচনার বাবা আরহাম সাহেবের ভালো বন্ধু এহতেম শাম সাহেব। বন্ধুর মৃত্যুর পর আড়ালে থেকেও বন্ধুর পরিবারকে সাহায্য করেছেন টুকটাক। নুরাইও যোগাযোগ রেখেছেন, কিন্তু অদ্ভুতভাবে ছেলে মেয়েগুলোর মধ্যে যোগাযোগ ছিল না। সে প্রসঙ্গ বাদ যাক। এহতেশাম সাহেব সব কথার শেষে অনুতপ্ত হয়ে বললেন, ভাবি, আমি আর আরহাম তো বন্ধু ছিলাম। আমাদের আলাদা আলাদা করে দুজনেরই ছোট ব্যবসা ছিল। প্রণয় যখন হবে তখন অর্থনৈতিক দিক থেকে আমার অবস্থা খুবই খারাপ ছিল। এমনকি চিকিৎসা, নুরাইয়া ডেলিভারি, ঔষধ এসবের জন্য যে পরিমাণ টাকার দরকার ছিল আমার কাছে তাও ছিল না। তখন আরহামি সাহায্য করেছিল আমায়, শুধু তখনই না, এসবের পরও নতুন করে ব্যবসা শুরু করতেও টাকা দিয়েছিল আমায়। এখন যা আছে সব ওরই জন্য। আমার উপর অনেক ঋণ, যা শোধ করার মতো না। শোধ করার সুযোগও তেমন পাইনি, কিন্তু আমার মনে হয় একটা সুযোগ আমি এবার পেয়েছি। আপনার মেয়েকে আমি আমার নিজের ছেলের বউ আর আমার মেয়ে হিসেবে নিতে চাই। সে শক্তিতে দিশা বেগম ভর্জাহত হলেন। অন্যদিকে বাবা আর তার বন্ধুর মধ্যে হওয়া ঘটনাগুলো শুনে হতবিহ্বল হয়ে গেছে ইরা ও প্রণয়। দুই ভাই বোন মুখ চাওয়াচাই করছে শুধু। তারা তো এসব কিছুই সম্পর্কে কোনো কারই অবগত ছিল না। শুধু আরহাম নামটা শুনেছে, বাবার বন্ধুর নাম, কিন্তু এত কিছু তো জানা ছিল না। ভাইজান, সূচনা এমনিতেই ভেঙে পড়েছে, এর মধ্যে। দিশা বেগমের কথায় ঘুর কাটলো তাদের। এদিকে সূচনা নামটা শুনে প্রণয় খানিক ভড়কালো। নামটা চেনা চেনা ঠেকছে তার কাছে। কোথায় শুনেছে ভাবতে ভাবতে মনে পড়ে সেই হলদেটে ফর্সা বর্ণের হিজাব পরা, নাকে নুজপিনওয়ালা মেয়েটা, যাকে দেখতে প্রেমে পড়ার মতো সুন্দর মনে হয়েছিল, যার সাথে ট্রেনে পড়েছে, আবার ট্রেন থেকেই নেমে লাপাত্তা হয়ে গেল। আচ্ছা, এ মেয়ে কি সেই মেয়ে? অজান্তেই মনে উক্ত খেয়াল এলো। প্রণয় জানে না তার এমন ভাবার কারণ, কিন্তু তবুও তার মনে হলো তন্মধ্যে দিশা বেগম আবার বললেন, ভাইজান, ওই ছেলের সাথে বিয়ে ভাঙার পর তার ফুফাতো ভাইয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছিল তারা। এটাতে মেয়েটা আরো রেগে গিয়েছে, আমার সাথেও কথা বলছে না। এরই মধ্যে আমি বিয়ের কথা আর তুলতে পারি না। এহতেশাম সাহেব হাল ছাড়লেন না, বললেন, আরেকবার বলে দেখুন ভাবি, নুরাইয়াও বলবে। দুজন মিলে বলুন, আর বিয়ে তো প্রণয় করবে, দরকার হলে প্রণয় কথা বলুক। যদি খারাপ না লাগে তাহলে তো সমস্যা নেই। আমার ছেলে তো, আমার ওর উপর বিশ্বাস আছে। আপনার তো আমার আর নুরাইয়ের উপর বিশ্বাস আছে না? বিশ্বাস আপনাদের উপর আছে ভাইজান,
ওর বাবা মারা গেল প্রায় 8 বছর। এই 8 বছরে পরিবারের মানুষও তো তেমন খোঁজ নেয়নি যতটা আপনারা দুইজন নিয়েছেন। আপনারা একই গ্রামে থাকেন, আমরা এক গ্রামে থাকি। কত লোকে জানতো না, কিন্তু খবরও নেয় না। আপনারাও চাইলে ভুলে যেতে পারতেন, কিন্তু ভোলেননি। কিন্তু আমার আর জোর করার বা বলার মুক্তি ভাইজান। চাইলে ভাবি কথা বলতে পারেন, প্রণয় কথা বলে দেখতে পারে। হ্যাঁ না যেটাই হোক, তার সিদ্ধান্ততেই সব হবে। একটু যেন ভরসা পেলেন এহতেশাম সাহেব ও নুরাইয়া বেগম। নুরাইয়া নিজে গেলেন না, পাশে মুখ ভার করে বসে থাকা ছেলের কানে ফিসফিস করে বললেন, হাদার মতো এখনো বসে আছিস, যা। প্রণয় খানিক অপমানিত বোধ করলো। তার ভাষ্যমতে বিয়ের আগে এই মেয়ের জন্য মায়ের থেকে ইজ্জতের রফা দফা হয়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশত বিয়ে হয়ে গেলে তারপর কি হবে ভাবতে ভাবতে প্রণয় উঠে দাঁড়ায়। ঝিরিঝিরি বৃষ্টি ইতিমধ্যে তীব্র বর্ষণে রূপ নিয়েছে, বজ্রপাতও হচ্ছে। দিশা বেগম বাড়ির ছোট মেয়েটিকে ডাকলেন। তার নাম ফরিদা, বয়স 17, চাপা গায়ের রং, রোগা সুগা মেয়ে। এ বাড়িতেই থাকে বর্তমানে। পুরো দুনিয়ায় তার আপন বলতে তার সূচনা আপার দিশা আম্মাই আছে। ফরিদা আসলে তাকে সূচনার কথা জিজ্ঞেস করা হলে বলল, আপা তো রুমে আছে। রুমে আছে শুনে দিশা বেগম প্রণয়কে যাওয়ার জন্য অনুমতি দিলেন। ফরিদা তাকে নিয়ে যাবে। ফরিদার পেছন পেছন যায় প্রণয়। ভেতরের দিকে রুমের সামনে দিয়ে ফরিদা চলে যায়। দরজা খোলা। প্রণয় লম্বা শ্বাস টানে। সব চিন্তা, উৎকণ্ঠা আর উত্তেজনা একপাশে রেখে সে রুমের ভিতরে পা বাড়ায়। কিন্তু পুরো রুমে চোখ বুলিয়ে কাউকে নজরে আসে না। চলে আসবে কিনা ভাবে, তখনই তার চোখ যায় জানালা ভেদ করে বাইরের উঠানের দিকে। বাড়ি বর্ষণে কর্দমাক্ত উঠানে ছাই রঙা শাড়ি পরনে একটা মেয়ে দাঁড়িয়ে। পরনের শাড়িটা তো ভিজে একাকার। মেয়েটা স্থির এক জায়গাতেই, কোনো নড়চড় নেই। হঠাৎ বজ্রপাতের শব্দে মনোযোগ নষ্ট হয় প্রণয়ের। চকিত হয়, বজ্রপাত হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এই মেয়ে এমন স্বাভাবিকভাবে কোনো নরণচরণ না করে দাঁড়িয়েছে কিভাবে? প্রণয় গলা উঁচিয়ে একবার ডাকতে নিয়েও থেমে যায়। সে এখান থেকে ডাক দিলে ঘরে উপস্থিত মানুষগুলো তো শুনবে। সে ডাকে না, রুম থেকে বের হয়ে আসে ফরিদার খোঁজে। সৌভাগ্যবশত সে ফরিদাকে পায় পাশের ছোট রুমটাতেই। দেখে মনে হলো এই ছোট রুমটাতে ফরিদা থাকে। প্রণয় রুমে প্রবেশ করে উদ্বেগ প্রকাশ করে বলে, শোনো মেয়ে, তোমার আপা সে তো রুমে নেই, বাইরে উঠোনে বৃষ্টিতে ভিজছে, তাড়াতাড়ি নিয়ে আসো যে। ফরিদা মেয়েটা উক্ত বাক্য শুনতে হাতের কাজ ফেলে এক প্রকার দৌড়ে তার রুম হতে বেরিয়ে যায়। সূচনার রুমে যেয়ে জানালা দিয়ে সূচনাকে দেখে। অতঃপর ঘর থেকে বের হতে নেয়, কিন্তু থেমে যায়। তার থেমে যাওয়াতে প্রণয় অধৈর্য হয়ে বলে, থেমে গেল কেন, যাও। মেয়েটা ইতস্তত ভিত সরে বলে, আসলে ভাইজান বাইরে তো ঠাডা পড়তেছে, আমার মেলা ভয় লাগে, আমি যাবো না। প্রথমত মেয়েটার এলোমেলো কথা, আর দ্বিতীয়ত এই সময়ে তার ভয়কে প্রাধান্য দেওয়ায় প্রণয় আরো বিরক্তি হয়। রাগান্বিত কণ্ঠে বলে, তোমার আপার এই অবস্থা আর তুমি ভয় নিয়ে পড়ে আছো। আপারে আমি মেলা ভালো পাই ভাইজান, কিন্তু আমার ভয় লাগে ভাইজান। মেয়েটা আগের ন্যায় ভীত কণ্ঠে বলে। তার কণ্ঠে প্রণয় খানিক নরম হয়। সে কিছু বলার পূর্বে মেয়েটা আবার বলে, ভাইজান আপনি যান, আপারে নিয়ে আহেন। এই যে এইখান দিয়ে একটা বারান্দার লাহান আছে, দরজা খুললা দিই, আপনি যান। প্রণয় চৌকিতে তাকায় ফরিদার দিকে, ফের তাকায় জানালার দিকে। সে যাবে, তন্মধ্যে ফরিদা মেয়েটার হাতের বাম পাশে টিনের সাথে ঘেঁষ দিয়ে রাখা কাঠের টেবিলটা সরিয়ে সেখান দিয়ে ছোট দরজার মতো খুলে দিয়েছে। প্রণয় দুটানায় পরে একবার দরজার দিকে তাকায়, আরেকবার জানালা দিয়ে মেয়েটাকে দেখে। ফরিদা হাতে একটা ছাতা ধরিয়ে দেয় তাকে। অতঃপর আর কিছু না ভেবে প্রণয় উঠানে কদম রাখে, এগিয়ে যায় মেয়েটার দিকে। এতক্ষণে মেয়েটার দাঁড়ানোর ভঙ্গিতে একটু পরিবর্তন লক্ষ্য করেছে। প্রণয় পেছনে যে দাঁড়িয়ে মেয়েটার নাম ধরে ডাকতে নেয়। প্রথমবারে হয় না, কেমন আটকে যায়। ফের চেষ্টা করে, অর্ধেকে এসে বাকিটুকু আটকে যায়। নিজের উপর বেশ বিরক্ত হয় প্রণয়। এক মেয়ের নাম ধরে ডাকতে এত ভয়, প্রীতি কিসের? তৃতীয়বারের ন্যায় চেষ্টা করে, এবার সফল হয়। পুরো নামটাই নেয়, কিন্তু বৃষ্টির জুম শব্দ সম্ভবত মেয়েটা শুনতে পায় না। প্রণয় এবার গলার স্বর আরো উঁচু করে ডাকে। এবার মেয়েটা শুনতে পায়, চকিতে পেছনে তাকায়। অতঃপর দুজনের দৃষ্টির মিলন হলে দুজনেই হতবিম্বলে নেয় তাকিয়ে থাকে কয়েক পল। ট্রেনে পরিচয় হয়ে ট্রেন থেকে নেমে লাপাত্তা হয়ে যাওয়া মেয়েটা তার সামনে। যাকে দেখে প্রেমে পড়া নিয়ে প্রশ্ন জাগা, সেই মেয়েটাই তো সামনে। প্রণয়ের তো এমনি এমনি খেয়ালে এসেছিল, অথচ সত্যি সত্যি এমন কিছু হবে সে ভাবেনি। আপনি এখানে?
অভাবনীয় ঘটনা ঘটায় ছেলেটা বাসা হারিয়ে ফেলেছে, যেন কিছু বলতে পারছে না। সূচনা তার নীরবতা দেখে ফের প্রশ্ন করে। আপনি এখানে কি করছেন? এবার মুখ খুলে প্রণয় থেমে থেমে বলে, আমি আসলে ভেতরে চলুন, ভেতরে যেয়ে বুঝিয়ে বলি। বৃষ্টিতে ভেজার শখ, তাহলে ছাতা এনেছিলেন কেন? প্রণয় বুঝে না কেমন ঘোরগ্রস্তের ন্যায় বলে, ছাতা নিচে পড়ে গেছে, আপনি ভিজে গিয়েছেন। এবার যেন হুঁশ ফিরে ছেলেটার, খেয়াল করে ছাতা তার হাতে নেই। নিচে তাকিয়ে দেখে ছাতা নিয়ে পড়ে আছে। তার পরনের শুভ্র পাঞ্জাবি পায়জামা ভিজে একাকার। সে এসেছিল সূচনাকে নিতে, এখন নিজেই কাক ভেজা। নিজের এমন কাণ্ডে সে অবাক বিরক্ত দুটোই হলো। বুঝে উঠতে পারলো না ছাতা হাত থেকে কখন পড়লো আবার। ভেতরে যান। আমি আপনাকে নিতে এসেছিলাম। আপনি যান, আমি আসছি। প্রণয় শুকনো ঢুক গিল। তর্ক সে এখন করবে না, করার ইচ্ছে নেই। সে চট করে সূচনার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিল। কোনো বাক্য বিনিময় না করেই সে হাঁটা দিল ঘরের উদ্দেশ্যে। পাশাপাশি হাত ধরে হাঁটা দিয়ে তবে কি নতুন পথ চলা শুরু, নাকি এখানেই শেষ? ভেজা জামা কাপড় নিয়েই সূচনার রুমের এক পাশে দাঁড়িয়ে আছে প্রণয়। তার হাতে একটা গামছা সূচনা দিয়েছে। তাকে বসতে বলা হলেও সে বসেনি। গামছা দিয়ে মাথা মুছতে মুছতে ইতিমধ্যে বসার রুমে হওয়া সব কথাই প্রণয় বলে ফেলেছে। তা শুনে আরেক দফা অবাক হতমম্ব হয়ে গেছে সূচনা। মেয়েটা মুখ ফুটে এবার বলেই ফেললো, একদিনে আর কত চমক পাবো, পরের দিনের জন্য কিছু বাকি থাকুক। কথাটুকু বলে সূচনা নিজেই থমথম খায়। প্রণয়ের সময় লাগে না বুঝতে কথার মানে। তার নিজেরও কিছুটা খারাপ লাগে। সত্যিই তো কিছু সময়ের ব্যবধানে মেয়েটার সাথে কত কিছু হয়ে গেল। অস্বস্তিতে পড়ে যাওয়ায় সূচনা প্রসঙ্গ পাল্টাতে বলে, আপনি বাইরে যাবেন কিভাবে? কেন, পা দিয়ে যাব? অসময়ের মজা সূচনার পছন্দ হয় না। চোখ মুখ কুচকে বলে, বাজে ছেলে, একে তো কিছু বোঝেন না, তার উপর হাত ধরে টেনে নিয়ে এনে ঠাট্টা করছেন। বাজে ছেলেকে? আপনি? ভালো ছেলেরা নিশ্চয়ই কোনো মেয়ের হাত ধরে টানাটানি করে না। গেলাম বাঁচাতে, আর এখন নাকি বাজে ছেলে? দুনিয়ায় ভালো মানুষেরও ভাত নেই। ছোট ছোট করে উক্ত বাক্যখানি করতে সূচনা ফুঁসে উঠে বলে, বাঁচানোর জন্য হাতেই কেন টানতে হবে? ভদ্রভাবে বলেছিলাম, সোজা কথা তো কারো মাথায় ঢুকে না। সূচনা এবার একটু চুপসে যায়, তবে চুপ থাকে না। কিছু বলার জন্য মুখ খুলতে নেবে তার আগে ফরিদা এসে জানায় তাদের বাইরে যেতে বলছে। এবার দুজনের মাথায় যেন বাজ পড়ে। সূচনা তো ঠিক আছে, কিন্তু প্রণয় বাইরে যাবে কিভাবে এই ভেজা কাপড় নিয়ে? সূচনা ফরিদাকে বাড়ি যেতে বলে প্রণয়ের দিকে তাকায়। প্রণয় আগের থেকেই তাকিয়েছিল তার দিকে। সূচনা তাকাতে যেন ছেলেটা তেতিয়ে ওঠে। মেয়ে মানুষ মানেই ঝামেলা, আশেপাশে থাকলেও ঝামেলায় ফেলে দেয়। সাহায্য করতে গিয়ে নিজেই বিপদে পড়লাম, আবার তাকে বিয়ে করব। সে শক্তিতে সূচনা ভ্রু কুটি করে, বিরক্তিতে ছেয়ে যায় অবয়ব। ততক্ষণে প্রণয় বুঝতে পারে মুখ ফসকে ভুল কথা বেরিয়ে গিয়েছে। এভাবে বলাটা মোটেও উচিত হয়নি, কিন্তু সূচনার কুচকানো ভ্রুজোড়া আর বিরক্তিতে ছেয়ে যাওয়া মুখ দেখে আর কিছু বলতে পারে না। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে সেই অবস্থাতে রুম থেকে বেরিয়ে যায় প্রণয়। সূচনার নিজের আর কিছু বলার ইচ্ছে হয় না, মস্তিষ্ক বিষিয়ে ওঠে তার। রাগ ধপধপ করে। হাতের সামনে টেবিলের উপর থাকা ফুলদানিটা সশব্দে ভেঙে ফেলে। পর মুহূর্তে খেয়াল হয় বাইরে শব্দ পৌঁছানি তো আবার। সে এক প্রকার দৌড়ে যেয়ে রুমের দরজা বন্ধ করে, কান খাড়া করে শোনার চেষ্টা করে কেউ আসছে কিনা। কোনো শব্দ না পেয়ে হাফ ছেড়ে বাঁচে যেন। ভেঙে যাওয়ায় ফুলদানির টুকরোগুলো এক এক করে উঠায়, একটা কাগজের মধ্যে জমা করে টেবিলের উপর রাখে। তার এখন আফসোস হয়, শুধু শুধুই ভেঙে ফেললো না। এখন তো চাইলেই জুড়ে দেওয়া যাবে না। ভাঙা জিনিস সহজে জোড়া লাগে না তো। লাগলো আগের মতো কি আবার হয়? ভাইয়া, তুমি ভিজলে কিভাবে? বাসায় এসে গোসল সেরে বসেছিল প্রণয়। ইরা চা দিতে এসে উক্ত প্রশ্নটা করে। এমনিতেই মেজাজ চটে আছে তার উপর। ইরার প্রশ্ন যেন আগুনে ঘি ঢালার ন্যায় ছিল। উত্তর দেওয়ার বদলে ইরাকে কড়া কথা বলতে নিল, মাথা ঠান্ডা করলো। ইরার কি দোষ? সে তো আর জানে না কোন দোষী রনির সাথে তার ভাইয়ের পাল্লা পড়েছে। প্রণয় আগুন হয়ে যাওয়া মস্তিষ্কে ঠান্ডা কণ্ঠে বলে, তেমন কিছুই না। ওই মেয়ের রুমের সাথে দরজা ছিল, সেখান দিয়ে উঠোনে যাওয়া যায়। আমিও একটু গেলাম, এর মধ্যে বৃষ্টি বেড়ে গেল, তাই ভিজে গিয়েছিলাম। ইরা চোখ ছোট ছোট করে প্রশ্ন করে, এত বাজে মিথ্যা কিভাবে বলো ভাইয়া? মিথ্যা বলবে যখন লজিক্যালি বলো। যা দোকান থেকে। ইরা কথা বাড়ায় না। আর সে জানে তার ভাই মিথ্যা বলছে, সত্যিটা বলতে চাইছে না। তাই আর না ঘাটিয়ে রুম হতে প্রস্থান করে। ইরার মুখে বাজে শব্দটা শুনে প্রণের ফের মনে পড়ে সূচনার কথা।
তার মোটেও উচিত হয়নি মেয়েটাকে এমন কথা বলা। বলে আবার চলেও এলো, সরিও বললো না। এমনিতেই বাজে ছেলে বলে দিয়েছে, এখন অসভ্য অভদ্র সবই বলবে। এক মেয়ে কয়েক ঘন্টার ব্যবধানে তার সব উলট পালট করে দিচ্ছে, কি আশ্চর্য কথাবার্তা। বিকেলে নুরাইয়া এসে প্রণয়কে জিজ্ঞেস করেন সূচনার সাথে তার কি আলাপ হলো, কিন্তু জোৎসই কোনো জবাব তিনি প্রণয় থেকে পেলেন না। কিভাবে পাবেন? আলাপ তো তেমন হয়নি, উল্টো ঝগড়া আর মনোমালিন্য হলো শেষে। নুরাইয়া হয়তো কিছু আজ করতে পারলেন, প্রণয়কে ফের বললেন সূচনার সাথে দেখা করতে। বললেন, তুই একা যে একবার দেখা করে ঠান্ডা মাথায় কথা বল, তাই কি হয়? প্রণয় রাগ দেখালো, বিরক্তি নিয়ে বলল, মা তখন আমার নিজেকে ছ্যাঁচড়া মনে হবে যে ওই মেয়ের জন্য আমি দেওয়ানা হয়ে গেছি, তার পেছনে লাট্টু হয়ে ঘুরছে। নুরাইয়া দ্বিগুণ বিরক্তি নিয়ে বললেন, গাধা, তোকে পেছনের কে ঘুরতে বলছে? বলছি যে দেখা করে সামনাসামনি কথা বলে আয়। তুমি আমাকে অপমান করছো মা। এই 26 বছর বয়সে এই প্রথমবার এমন অপমান। ইদানিং ছবি টবি বেশি দেখিস মনে হচ্ছে, যা এখন যা। নুরাইয়া ভীষণ স্বাভাবিক, ওনার কথাগুলো স্বাভাবিক, কিন্তু প্রণয়ের কাছে আপাতত ওনার কথা বলা পালন করা সম্ভব মনে হচ্ছে না। দুপুরে যা হলো তারপর আবার হুট করে তার সাথে দেখা করতে যাওয়াটা মোটেও শোভা পায় না। কিন্তু নুরাইয়া একবারেই স্বাভাবিক গলায় প্রণয়কে বলে গেলেন, আদেশ করে গেলেন, যেতে বলেছি মানে যেতে হবে। প্রণয় ফের বিপদে পড়ে নিজের মাথায় চুল নিজে খামচে ধরে বিরক্তিকর সুরে আওড়ায়, কি মেয়ের সাথে দেখা হলো? বিয়ে না হতেই ঝামেলার পর ঝামেলাই ফেলছে। ইরাকে সাথে নিয়ে প্রণয় সূচনার সাথে দেখা করতে এসেছে। সূচনাদের বাড়ির পাশে পদ্ম বিলে এসেছে তারা। এরা সূচনাদের বাড়িতে প্রণয় অপেক্ষা করছে সূচনার জন্য। বিলের টলমলে সবুজ পানিতে ফুটে আছে পদ্ম ফুল। বিলের এক পাশের দৃষ্টিনন্দন সৌন্দর্য, মুগ্ধ বাতাস, অরণ্য, এসব মনোমুগ্ধকর দৃশ্যে যে কোনো মানুষের মন জুড়িয়ে যাওয়ার কথা, কিন্তু তার মধ্যে এখন তেমন কিছুই কাজ করছে না। তার সংকোচ হচ্ছে, অস্বস্তিতে মাথা নুয়ে পড়ছে যেন। এর মধ্যে কারো পায়ের শব্দে প্রণয়ের মস্তিষ্ক সচকিত হয়। সে পেছনে ফিরে তাকিয়ে দেখে সূচনা দাঁড়িয়ে আছে। শব্দে গলা পরিষ্কার করে সূচনার দৃষ্টি আকর্ষণ করে। সূচনা সালাম দেয়, কণ্ঠ তার স্বাভাবিক হলো কেমন ভারী কিশোর। প্রণয় সালামের জবাব দেয়, জিজ্ঞেস করে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো আলহামদুলিল্লাহ। সূচনা নীরব থাকে, তার দৃষ্টি প্রণয়ের দিকে না অন্যদিকে। প্রণয় ফের তার দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে বলে, দুপুরের কথার জন্য আমি দুঃখিত। আমি সেভাবে বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। মনে যা থাকে মুখ ফসকে তো তাই বের হয়, সমস্যা নেই। আমার মনে এমন কিছুই নেই। হ্যাঁ, এই পরিস্থিতি ভিন্ন। এভাবে হুট করে বিয়ের মতো বিষয় নিয়ে কথা বলাটা অন্যরকম, আমার উপর চাপ সৃষ্টি করছে। কিন্তু তাই বলে কোনো মেয়ের বিয়ে ভেঙে গেছে আর সেটা নিয়ে মজা করার মানুষ আমি নই। আজকে বিলে অনেকগুলো পদ্ম ফুল ফুটেছে, অনেকদিন পর এতগুলো দেখলাম। কথা ঘোরাচ্ছেন? খারাপ কথার স্মৃতি মনে রাখতে নেই, দুঃখ ছাড়া কিছুই দেয় না। আপনি সরি অ্যাকসেপ্ট না করলে আমি বারংবার মনে করাবো। দুঃখ পেলে দোষ দিতে পারবেন না কিন্তু। হুমকি দিচ্ছেন? ওইসব বাজে ছেলেরা দেয়, আমি আবার ভালো ছেলে। প্রণয়ের কথা শুনে এবার তার দিকে তাকায় সূচনা। প্রণয় খেয়াল করে না, অদরে তার দুষ্টু হাসি। সূচনাও হেসে ফেলে, তবে হাসি চেপে টিপ্পনি কেটে বলে, বেশি ভালো ভালো না, খারাপ হওয়া ভালো। আর আপনি ভালো ছেলেও না, বাজে ছেলে যে সামনের মেয়েদের হাত ধরে টানাটানি করে। সূচনার মজা বুঝতে পারলো প্রণয় ভুল ধরিয়ে দিয়ে বলে, ফর কারেকশন, মেয়েদের না, মেয়ে। শুধু একজন মেয়েরই হাত ধরেছি, হাত ধরে টেনে নিয়ে এসেছি। ওই একই বাজে ছেলে। কথায় কথায় বাজে ছেলে বলছেন, কেউ শুনলে ভাববে না জানি কি করেছে আপনার সাথে আমি। মানুষ তো কত কিছুই বলে, তাদের মুখ্য কাজেই বোধ হয় এটা। সূচনার গলার স্বরে পরিবর্তন আসে, কেমন গম্ভীর শোনায় কথাটুকু। প্রণয় তাই প্রসঙ্গ পাল্টাতে বলে, পদ্ম ফুল লাগবে? আপনি এনে দেবেন? হ্যাঁ, লাগলে এনে দিব। সত্যি আনতে পারবেন? সূচনার বিস্ময় দেখে প্রণয় খানিক অপমানিত বোধ করে। কথা না বাড়িয়ে সে বিলের একেবারে সামনে ফুটে থাকা একটা পদ্ম ফুল তুলে সূচনার সামনে দাঁড়ায়। সূচনা তখনও অবাক। প্রণয় হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলে, এত অবাক হওয়ার কিছু নেই, আমি গ্রামেই বড় হয়েছি। সূচনা অবাক ভাব কাটায়, ফুলটা হাতে নেয়, তারপর ভেঙচি কেটে বলে, এনেছেন তো একেবারে সামনের ফুলটাই। দূরের গুলো আনতে গেলে অর্ধেক ভিজে যেতাম, একদিন আর কয়বার ভিজবো? সূচনা কিছু বলতে চেয়েও বলতে পারে না, হেসে ফেলে। তার হাসি দেখে প্রণয় হেসে ফেলে। প্রণয় পূর্ণ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকায়,
তার কেবলই মনে হয় পদ্মফুল হাতে আরেকটা ফুল দাঁড়িয়েছে। প্রণয় তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। সূচনা খেয়াল করে অবশ্য সে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, যে কারণে পাঠানো হয়েছে আপনি সে কথা এখনো বলেননি। অস্বস্তি হচ্ছে? প্রণয় চট করে সূচনার কথা বুঝে যে উত্তর দেয়। সূচনাও ফটাফট জবাব দেয়, যেন উত্তর আগে থেকেই ঠিক করা ছিল। সে সহজ গলায় বলে, আপনাকে নিয়ে ট্রেনেও কোনো খারাপ ধারণা আসেনি, এখনো আসছে না। শুধু দুপুরের কথাই একটু, তবে আপনি অতটাও খারাপ না। মানে আপনার পছন্দ হয়েছে না মনে মনে? প্রণয়ের দাঁত কেলানো দেখে সূচনা চোখ মুখ কুঁচকে বলে, আপনি সত্যিই বাজে ছেলে। মনে মনে পছন্দ হতে যাবে কেন? একটু প্রশংসা করলেই হয়েছে। সূচনার এমন কথায় মুখ চুপসে যায় প্রণয়ের। কিছুটা মুখ ভার করেই সূচনাকে বলে, আচ্ছা এবার বাসা যান, সন্ধ্যা হয়ে যাবে। সূচনা মাথা নাড়ায়, যাওয়ার জন্য অগ্রসর হয়। প্রণয় পেছনে ঘুরে একবার তাকে দেখে ফের বিলের পানিতে চোখ স্থির করে। পানিগুলো টলমলে, উপরের পানিগুলো কেমন স্বচ্ছ মনে হচ্ছে। ফুলগুলো কি অদ্ভুত সুন্দর। আপনাকে এখন অপছন্দ হচ্ছে না বাজে ছেলে? প্রণয় চমকায়, চকিত ঘাড় গোড়ায়। সূচনা বাড়ির রাস্তায় পা বাড়িয়েছে, যেতে যেতে বলে গেছে কথাটা সত্যি সে বলেছে নাকি কান বাজছে তার। বললে তো আগেই বলতে পারতো, কিভাবে দ্বিধায় ফেলে গেল। কি আশ্চর্য মেয়ে। সূচনা বাসায় ফেরে তখন প্রায় সন্ধ্যা। সূচনাকে দেখেই এরাও বিদায় নিয়ে চলে যায়। দিশা বেগম সূচনাকে কিছু বলেন না, কিছু বলতে ইচ্ছে করছে না ওনার। আসলে খুঁজেও পাচ্ছেন না কি বলবেন। এর মধ্যে সূচনায় নিজ থেকে বলল, মা একটু চা দেবে? মাথা ধরেছে। দিশা বেগম অবাক হন, সাথে খুশি হন। মেয়েটা রাগ না করে নিজে থেকে কথা বলেছে। দিশা বেগম চট জলদি রান্নাঘরে চলে গেলেন। ফরিদা চা বানিয়ে দেবে বলল, দিলেন না। মেয়ের জন্য নিজেই চা বানাবেন। সূচনা নিজের রুমে চলে আসে, বিছানায় বসে ফোন হাতে নিয়ে সময় পরখ করলো। আজান দিয়ে দিবে একটু পরে। সূচনা রুম থেকে গলা উঁচিয়ে বলল, মা চা দিও না এখন, নামাজ পড়ে দিও। দিশা বেগম তাড়াহুড়া করছিলেন, মেয়ের কথা শুনে তাড়াহুড়ো করলেন না আর। সূচনা অজু করার জন্য বাথরুমে যেতে নিলে ফরিদা তার সামনে এসে দাঁড়ালো। ঠোঁটে হাসি ঝুলিয়ে জিজ্ঞেস করে, আপামনি কি কি কথা হইল? সূচনা ব্রু কুটি করে প্রশ্নের মানে বুঝলো। সে জিজ্ঞেস করে, কিসের কথা বলছিস? আরে ভাইজানের লগে কথা কইবার গেলেন যে। সূচনা এবার খানিকটা শক্ত হলে বলল, ফরিদা তুই বয়সে ছোট, আমাকে এসব বিষয়ে কোনো প্রশ্ন করবি না, এইসব প্রসঙ্গ নিয়ে কথাও বলবি না। সূচনা আর দেরি করে না, বাথরুমে ঢুকে পড়ে। ফরিদা মুখ ছোট করে দাঁড়িয়ে থাকে। তার আপা ও দিশা আম্মা যখন তাকে বকা দেয় তার একটুও ভালো লাগে না। আমি কি কারণে তোমার কাছে এসেছি সেটা নিশ্চয়ই জানো। জি জানি। তোমার বাবা আমার বন্ধু ছিল, আমার উপর ওর অনেক ঋণ। সেগুলো শোধ করতে না পারি, অন্তত বিপদে পাশে দাঁড়ানোর সুযোগটা আল্লাহ আমাকে দিয়েছেন। তুমি যদি রাজি হতে। বাবা আপনার বন্ধু ছিলেন, ওনার তখন সামর্থ্য ছিল, সেজন্য আপনার বিপদে দাঁড়াতে পেরেছেন। আপনিও তো আমাদের জন্য অনেক কিছু করেন, এখানে ঋণের কিছু নেই। তোমার কাছে না থাকতে পারে, আমার কাছে অনেক কিছু। আমি পারলে তোমাকে বোঝাতাম, কিন্তু তা সম্ভব না। আর আমার ছেলে যদি খারাপ হতো তাহলে এই প্রস্তাব আমি কখনোই রাখতাম না। আমার ছেলে তোমার জন্য পাগল থাকলেও কখনো রাজি হতাম না আমি। কিন্তু আমার ছেলে খারাপ না, আমি ওর বাবা। আমার থেকে ভালো তো জানবে না কেউ। আর মেয়ে হিসেবে তোমাকেও আমার জানাম, সব বিবেচনা করে প্রস্তাব দেয়া। তুমি একটাবার ভেবে দেখতে পারো, তুমি আমার মেয়ের মতোই, এখন শুধু মেয়ে বানাতে চাইছি। এহতেশাম সাহেব নিজের কথা শেষ করে সূচনার দিকে তাকালেন। সূচনা নীরবই রইল। এহতেম সাহেব ব্যথিত হন। মেয়েটা একবার ভেবে দেখতে পারে না। উনি সূচনার মাথায় হাত রেখে শেষবারের মতো বলেন, একবার ভেবে দেখিও মা, আমি অপেক্ষায় থাকবো। সূচনার চোখ জোড়া টলমল করতে থাকে। এহতেশাম সাহেবের মুখে মা ডাক শুনে কি আদুরে লাগলো তার কাছে শুনতে। ওনার হাত মাথায় রাখার পর সূচনার কেবলই মনে হলো ওনার মাথায় হাত রাখার মধ্যে সে ভরসা পাচ্ছে। কিন্তু কেন? এহতেশাম সাহেব চলে যান তার রুম হতে। উনি চলে যেতে টলমল করা চোখ জোড়া হতে পানি গড়িয়ে পড়ে সূচনার। মেয়েটা ভারী বিপাকে পড়ে যায়, কি করবে কি না করবে নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে। এহতেশাম সাহেব বাড়ি ফেরার পরেই নুরাইয়া ছুটে আসেন ওনার দিকে, হাতে পানির গ্লাসটা ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করেন, কি বললো, কি কথা হলো? এহতেশাম সাহেব পানি পান করে গ্লাসটা পুনরায় স্ত্রীর কাছে ফিরিয়ে দিলেন। কিছুটা হতাশ হয়ে বললেন, কিছু বলেনি, আমার যা কথা ছিল বললাম, কিন্তু মেয়ে কিছুই বলল না। কথাবার্তা কি মনে হলো? নুরাইয়া, মাত্রই তো বললাম, মেয়ে কিছু বলেনি। ও আচ্ছা আচ্ছা, আচরণে মুখের ভাবে কি মনে হলো? জানি না, আমি কিছু বলিনি, তবে যেটাই বলুক তাই হবে।
তা তো হবে। আচ্ছা, আমরা কি ঠিক করছি? মানে প্রণয়ের পছন্দটা? বিয়ে ঠিক করছি, তোমার ছেলে ভালো মেয়ে খুঁজে পাবে। নুরাইয়া এই প্রশ্নে কিছুটা দমে যান। আসলে তো প্রণয় পাবে না, তার পছন্দ তো আর 5টা ছেলের মতো না। এ খুঁতখুঁতে স্বভাবের ছেলের সর্বগুণ সম্পন্ন মেয়ে লাগবে। এক মেয়ের মধ্যে সব গুণ কিভাবে থাকবে? আদৌ থাকে না তো। মানুষ কি সব দিক থেকে সম্পূর্ণ হয়? খুদ তো একটা না একটাই থাকে, সেটা নিয়েই তো মেনে নিতে হয়। অথচ ছেলেটা কেন যে বুঝে না। এদিকে স্বামীর কাছে ছেলের বিয়ের প্রসঙ্গ ওঠালেই ওনাকে এই খোঁচা শুনতে হয়। বদ ছেলে। বিকেলে বাসায় এসে নিজের রুমে ঢুকেছিল প্রণয়, এরপর আর বের হয়নি। নুরাইয়া এতক্ষণ অপেক্ষা করছিলেন। প্রণয় না আসায় উনি নিজে তার রুমে গেলেন। বিছানায় উপর হয়ে শুয়েছিল প্রণয়। নুরাইয়া পিঠে চাপড় মেরে তাকে উঠালেন। প্রণয় হাত দিয়ে চোখ ডলতে ডলতে বিরক্তি নিয়ে বলে, আমি বড় হয়ে গেছি, মা আর কত মারবে? সময় অসময় ঘুমিয়ে থাকলে মারবো না তো কি করবো? এই বাড়িতে তো আমার কোনো ইজ্জত নাই। এতদিন পর আসছি, শান্তিতে একটু ঘুমানো যায় না? তাড়াতাড়ি ওঠ, তোকে এখানে ঘুমানোর জন্য আনা হয়নি। কিসের জন্য আনা হয়েছে শুনি? বিয়ে করার জন্য, ভুলে গেছিস? প্রণয়ের মস্তিষ্ক সজাগ হয়ে এবার এতক্ষণ ঘুমের ঘুরে কিসব বলছিল। সে আমতা আমতা করে বলেন, ও হ্যাঁ হ্যাঁ। নুরাইয়া চোখ বাঁকিয়ে তাকান। প্রণয় অদর বাঁকিয়ে বলে, যার বিয়ের জন্য পাগল হয়েছ তার কি বিয়ের চিন্তা আছে? নুরাইয়া ফের বিরক্ত হন। এই ছেলের ধৈর্য এত কম কেন? উনি ধমকের সরে বলেন, তোর ধৈর্য এত কম কেন? হ্যাঁ, মেয়েটাকে একটু সময় তো দিবি। প্রণয় চুপসে যায়, কিছু বলতে নিলেও বলে না। তার মধ্যে পরিস্থিতি এখন তার অনুকূলে। সে যা বলবে তার দম দেয়া যাবে না, উল্টো অপমানিত হবে, তাই চুপই রইল। এশার নামাজ পড়ে সূচনা জানালার ধারে এসে বসে। দুপুরের বৃষ্টির পর থেকে আবহাওয়া ঘুমট, কেমন থম মেরে আছে যেন। সূচনার মন কেমন কেমন করে, সিদ্ধান্তহীনতায় ভুগছিল সে। তার মন বলে যে হাত মাথায় রাখতে সে ভরসা পেল সে মানুষটাকে বিশ্বাস করতে। মস্তিষ্ক বলে অন্য কিছু, বিশ্বাস না হয় সে মানুষটাকে করলো। কিন্তু তার ছেলে কেমন হবে? উনি যে বললেন ওনার ছেলে, আর নিজের ছেলের উপর ওনার যথেষ্ট বিশ্বাস আছে, ভালোভাবে চেনেন। এখনকার যুগে নিজের সন্তানকে নিয়ে কয়জন বাবা মা এত বিশ্বাস নিয়ে কথা বলতে পারে? বিয়ে করবে কি করবে না সেটা নিয়ে সিদ্ধান্তহীনতায় কাজ করছে না। বিয়ে করবে সে সিদ্ধান্ত তো আগেই নিয়েছিল, কিন্তু এখন কাকে বিয়ে করবে? প্রণয় কি সঠিক সিদ্ধান্ত হবে? সূচনা সিদ্ধান্ত নিতে পারে না। দিশা বেগম তার রুমে এসে দেখেন সূচনা জানালার ধারে বসে আছে। উনি কাছে যেয়ে তার মাথায় হাত রাখতেই সূচনা ওনার দিকে তাকায়, উদ্বেগ প্রকাশ করে বলে, মা, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না কেন? মেয়ের উদ্বেগের কারণ উনি নিজেকেই মনে করলেন। অপরাধী কণ্ঠে বললেন, তোর এমন পরিস্থিতির কারণে আমি আমার জন্য মা, যা হওয়ার হয়ে গেছে, এখন কি করব, কি সিদ্ধান্ত নিব? দিশা বেগম নিজের আবেগ সামলে নেন, নিজেকে স্বাভাবিক করে বলেন, দেখ, এবার আমি আমার কোনো সিদ্ধান্ত দিব না। তোর মন যা বলে তুই তাই কর, আমি তোর সাথে আছি। সূচনা মায়ের কথা শুনে বেখালি হয়ে যায়, আনমনে বলেও ফেলে, মন তো বলে ওনার কথা বিশ্বাস করতে। নিজের কথায় থম থম খায় মেয়েটা। প্রসঙ্গ পাল্টানোর সময় পায় না, তার আগেই দিশা বেগম বলেন, মন যেহেতু বলছে তাহলে তাই কর। সূচনা অবাক চোখে তাকায়। দিশা বেগম মৃদু এসে মাথায় হাত বুলিয়ে বলেন, ভাত পাচ্ছি, আই খেতে আয়। দিশা বেগম চলে যান। পেছনে সূচনা মৃদু সরে কয়েকবার আওড়ায়, মন যা বলে তা করো। রাতে খাওয়ার সময় এহতেশাম সাহেব প্রণয়কে জিজ্ঞেস করে, আমি যে সূচনার সাথে বিয়ের কথা বলেছি, তোমার সাথে সমস্যা আছে? বাবার সামনে সে এমনিতে কথা বলবে না, বাবার সিদ্ধান্তের বাইরে যাওয়া প্রশ্ন তো আসে না। সুতরাং প্রণয় সহজ গলায় বলল, না বাবা, সমস্যা নেই। প্রণয়ের উত্তর পাওয়ার পরপরই এহতেম সাহেব গলা উঁচিয়ে নিজের স্ত্রীর নাম ধরে ডাকলেন। নুরা এক প্রকার ছুটে আসলেন, জানতে চাইলেন কি হয়েছে। এহতেশাম সাহেব বরাবরই ন্যায়ী গম্ভীর কণ্ঠে বলে, তোমার ছেলেকে বলো তো অধৈর্য না হতে, এবার একটু ধৈর্যশীল হতে বলো, দায়িত্ব নিতে হবে আমার মেয়ের। প্রণয় সবে ভাতের লোকমাটা মুখে দিয়েছিল। এহতেশাম সাহেবের কথা শুনে গলায় আটকে কাশি উঠে গেল তার। পাশ থেকে ইরা পানির গ্লাস এগিয়ে দিল। প্রণয় পানি পান করতে করতে ইরার উৎসুক কণ্ঠে বড়া উক্তিটুকু শুনল, তার মানে আপু বিয়েতে রাজি হয়ে গেছে? প্রণয়ের কাছে মনে হলো তার কানে আর কোনো কথা আসছে না, শুধু ওই একটা কথাই কানে বাজছে, মেয়েটা তাহলে বিয়েতে রাজি হয়ে গেল। দিন দুই পার হয়ে যায় দেখতে দেখতে। ছেলে মেয়ে উভয়ের বিয়েতে সম্মতি থাকায়
বিয়েতে বিলম্ব করলেন না। একেবারে ছোট্ট পরিসরে আজকে সন্ধ্যায় সূচনাদের বাসায় বিয়েটা পড়ানো হয়। সূচনাদের তরফ থেকে আত্মীয় স্বজন কেউই ছিলেন না। প্রণয়ের বাবা মা, বোন, বড় মামা ও চাচা উপস্থিত ছিলেন। শুধু সূচনার বিয়ে ভেঙে গিয়েছে সেটা সবাই জানলো, কিন্তু ফের যে বিয়ে হচ্ছে সে সম্বন্ধে লোকে জানে না। সেজন্য গ্রামের চেয়ারম্যান সাহেবকেও আনা হয়েছিল, যেন মেয়ের বিয়ে ভেঙে গিয়েছে এই নিয়ে কোনো কটু কথা দিশা বেগমকে না শুনতে হয়। বিয়ে পড়ানো শেষ হলে ওনারা চলে যান। বাকিরা বসার রুমে কথা বলছেন। সূচনাকে নিজের পাশে বসিয়েছেন নুরাইয়া। মেয়েটা নত মস্তকে বসে আছে। পরনে তার সাদামাটা একটা শাড়ি, মুখেও কোনো সাজ নেই। বিয়ের কোনো আমেজই লক্ষ্য করা যায় না। প্রণয়ের ক্ষেত্রেও তাই। বাবা এহতেম সাহেব পাশে বসে, সে মুখটা গম্ভীর, সম্ভবত বিরক্ত সে, কিন্তু প্রকাশ করতে পারছে না। দুজনকে নীরব দেখে নুরাইয়া সূচনাকে বললেন, এক কাজ করো, তোমার রুমে যাও, একটু বিশ্রাম নাও, ব্যাগটা গুছিয়ে নাও, আর প্রণয়কেও সাথে নিয়ে যাও। সূচনা অবাক বা বিস্ময় তেমন প্রকাশ করলো না। স্বাভাবিক ভঙ্গিতে উঠে অগ্রসর হলো নিজের রুমের দিকে। প্রণয়কেও আসতে বলল। রুমে এসে সূচনা কি করবে বুঝতে পারলে না। শেষে সিদ্ধান্ত নিল ব্যাগটাই গোছানো যাক। সে আলমারি থেকে একটা ব্যাগ বের করে একে একে কাপড় ভাঁজ করে ব্যাগে ভরতে থাকে। প্রণয় খানিক বিরক্ত হয়। একজন মানুষকে বসিয়ে রেখে নিজের মতোই কাজ করে যাচ্ছে, পাত্তাই দিচ্ছে না। আশ্চর্য মেয়ে। সূচনা নিজ উসকুস করছিল, কিন্তু বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। তার উপর প্রণয়ের মতিগতিও সূচনা বুঝতে পারছে না। তার দ্বন্দ্ব দূর করলে প্রণয়ী বিরক্তির সুরেই বলল, আপনি মহা ব্যস্ত মনে হচ্ছে, রুমে আরো একজন উপস্থিত আছে। সূচনার হাত থেমে যায় কয়েক সেকেন্ডের জন্য। একবার প্রণয়ের দিকে তাকিয়েও চোখ সরিয়ে নেয়। নিজের কাজ করতে করতে বলে, আমার চোখ আছে, আমি দেখতে পাচ্ছি তাকে। সূচনার হেয়ালিপূর্ণ কথা শুনে মেজাজ খানিক চটে গেল ছেলেটার। সে বসা থেকে উঠে যে সূচনার সামনে যেয়ে দাঁড়ায়, তার ডান হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আপনি তো ভারী বেয়াদব মেয়ে। এমনিতে তো প্রশংসা শুনলাম সবার থেকে, আসলে এমন? প্রণয়ের এমন আচরণে মেয়েটা রেগে যায় না, বরং সহজ গলায় বলে, শুনুন সরি বা যে ছেলে, শুনুন, আমি মোটেও ভদ্র নই। আমি ভেতরে ভেতরে আসলে প্রচন্ড বেয়াদব। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আপনার চোখের জ্যোতি স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি, সেজন্য দেখতে পাচ্ছেন। খোঁচা? হ্যাঁ, অবশ্যই। বেয়াদব মেয়ে। প্রণয় রাগে ফুসতে ফুসতে বলার মতো কিছু না পেয়ে শেষে এটাই বলে। সূচনার হাত ছেড়ে দিয়ে ফের নিজের জায়গায় যে বসে পড়ে। প্রণয় নিজের জায়গায় বসেই আর চোখে সূচনাকে পরখ করে। লক্ষ্য করে সে ব্যাগের মধ্যে বেশিরভাগই শাড়ি নিচ্ছে। মেয়েটা কি শাড়ি পরে বেশিরভাগ? অবশ্য পরলে খারাপ লাগে না, সুন্দর লাগে। এমন ভাবনা মনে আসতে অদৃশ্য হাতে নিজের গাল জোড়া চাপড়ায় প্রণয় বিড়বিড়িয়ে বলে, দেখতে যতই সুন্দর হোক, স্বভাবে তো আসলে দোষী রানী। কিন্তু তার জানার আগ্রহটা সে দমিয়ে রাখতে পারে না, জিজ্ঞেস করেই ফেলে, আপনি কি বেশিরভাগ সময় শাড়িই পরেন? সূচনা একটু অবাক হয়, পরক্ষণে সহজ হয়ে উত্তর দেয়, হ্যাঁ, শাড়ি পরতে বেশি পছন্দ করি। প্রণয় মনে মনে খুশি হয়। অনেক মেয়েরাই শাড়ি পরতে অপছন্দ করে, ঝামেলা মনে করে, অথচ এই মেয়ে নাকি শাড়ি পরতে বেশি পছন্দ করে। সেদিন রাতে আর সূচনাকে প্রণয়দের বাসায় নেওয়া হয় না, নোরায় নিতে দেন না। যতই হোক উনি গ্রামের মানুষ। ওনার মতে নতুন বউ সবে বিয়ে হয়েছে ঘন্টা কানেক, এর মধ্যে রাত করে এত পথ যাওয়া ঠিক হবে না। তাই সূচনাকে এ বাড়িতেই রেখে যান, তবে প্রণয়কে নিয়ে যান সাথে। ছেলে এসে নিয়ে যাবে তার বউকে। তাই পরের সকালে প্রণয়কে পাঠানো হয় সূচনাকে নিয়ে যেতে। সূচনা আগে থেকে তৈরি হয়ে বসেছিল। প্রণয়কে দেখে দিশা বেগম ব্যস্ত হয়ে পড়েন। আগে পেছনে যাই হয়ে যাক, প্রণয় এখন একমাত্র মেয়ে জামাই ওনার। যত্ন আত্মীতে কোনো কমতি রাখা যায় না। তার উপর ওনার ছেলেও নেই। এই সুবাদে যদি ছেলের অভাব খানিক পূরণ হয়, প্রণয়ও বেশ সাদরী সব গ্রহণ করে। মেয়ে যেমনই হোক, শাশুড়ি তার যথেষ্ট ভালো বোঝা যায়। বিদায় নেওয়ার সময় ফরিদা ভীষণ কান্নাকাটি করলো। মেয়েটা ছাড়বে না তার আপাকে। দিশা বেগম কোনো মতে নিজেকে সামলে নিলেন, বিদায় দিলেন দুজনকে। প্রাণ ভরে দোয়াও করলেন তার মেয়েটা যেন একটু সুখী হয়, তার মেয়ে যেন এ ছেলে আর তার পরিবারকে নিজের ভেবে আগলে রাখতে পারে। সূচনাকে নিয়ে বের হতে হতে দেরি হয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে বড় রাস্তায় এসে রিক্সা নেয় প্রণয়। পাশাপাশি বসতে চেয়ে প্রথমে একটু অস্বস্তি কাজ করে দুজনেরই, কিন্তু দুজনেই অস্বস্তি এক পাশে রেখে উঠে বসে।
রিক্সা চলতে শুরু করলে প্রণয় সতর্ক করে বলে, শাড়ি সামনে বসুন। আগে থেকে ঠিকঠাক করে রাখলো সূচনা আরেকবার ভালো করে পরখ করে। না, সব ঠিক আছে। তার পরনের শাড়িটা নুরাইয়া অর্থায়নে তার শাশুড়ি দিয়েছে। লাল আর সাদা সংমিশ্রণের শাড়িটা তার পছন্দ হয়েছে। অন্যদিনের থেকে আজকে একটু গাঢ় করে কাজল দিয়েছে, চুলগুলো ব্যানি করে রেখে দিয়েছে এক পাশে। কাল ইরা যাওয়ার সময় বলে গেছে, ভাবি কাল যখন ভাইয়া নিতে আসবে তখন একটু সেজে গুজে এসো, সাজলে হয়তো আরো সুন্দর লাগবে। ইরার কথা প্রথমে অবশ্য ভালো লাগেনি সূচনার। তার প্রথমে মনে হয়েছিল বিয়ে হতে না হতেই পরিবর্তন হতে বলছে। পর মুহূর্তেই নিজেকেই বিরক্ত লাগলো। মেয়েটা এমন কি আর বলেছে? তার একমাত্র ভাইয়ের বউ, বিয়েটা যেভাবে হলো তাতে তার কোনো শখ বা আবদারি তো পূরণ করতে পারেনি। একটু শাস্তি বলেছে, এতে আর তেমন কি। মাথায় ঈষৎ ব্যথা অনুভব হয়। সূচনার ভাবনায় সুতোয় টান পড়ে। ঝাঁকুনি খেয়ে রিকশার উপরের অংশের সাথে মাথায় আঘাত লেগেছে। ব্যথায় আর বিরক্তিতে মুখ দিয়ে সুযোগ শব্দ বেরিয়ে আসে। তার এমন অভিব্যক্তিতে প্রণয় আরো বিরক্তি নিয়ে বলে, কি রিক্সায় বসতে পারেন না? ভাঙা রাস্তায় ভালো করে ধরে বসতে হয়, এমন ফ্রি হয়ে বসলে তো এমন হবেই। দেখি। সূচনার মেধা দেবার তুঙ্গে, মাথা ডলতে ডলতে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, দেখা লাগবে না, আমি তো কিছুই পারি না। সব পড়ুয়া, সব জানতা তো আপনি। প্রণয় অবাক ভঙ্গিতে মুখে হাত রেখে জিজ্ঞেস করে, সব পারো আবার কি? যে সব জানে সে সব জানতা, সেই হিসেবে যে সব পারে সেও সব পড়ুয়াই তো হয়। প্রণয় কয়েক সেকেন্ড হা করে তাকিয়ে থাকে, অতঃপর শব্দ করে হাসতে থাকে। তার হাসিতে যেন মেয়েটা চরম পর্যায়ে বিরক্ত হয়, মুখ ঘুরে অন্য পাশে তাকিয়ে থাকে। ওইদিকে প্রণয় হাসতে হাসতে অপলক তাকিয়ে থাকে সূচনার দিকে। হুট করে একটা কথা তার কানে বাজতে থাকে, এই মেয়েটার আস্ত বেয়াদব, দোষী রানী। আর এই মেয়েটাই নাকি আমার অর্ধাঙ্গিনী। নুরাইয়া সব নিয়ম কানুন মেনে ছেলে ও ছেলের বউকে ঘরে তুললেন। ইরা সূচনাকে নিয়ে গেল প্রণয়ের ঘরে। কোথায় কি আছে দেখিয়ে দিল। সূচনা নিজের ব্যাগ থেকে খুব প্রয়োজনীয় জিনিসগুলো শুধু বের করে প্রণয়ের আলমারিতে রাখলো। ব্যাগ এক পাশে সরিয়ে রেখে সে হাত মুখ ধুয়ে এসে দেখলো প্রণয় ঘরে এসেছে। বিছানায় আরাম করে হেলান দিয়ে বসে ফোন টিপছে। তাকে এক পলক দেখে সূচনা হাত মুখ মুছে ঘর হতে বের হতেই নিলেই প্রণয় কঠিন স্বরে ডেকে ওঠে। সূচনা থমকায়, তৎক্ষণাৎই ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, চোখের ইশারা জানতে চায় কি হয়েছে। প্রণয় বসা থেকে উঠিয়ে দাঁড়িয়ে ফের কঠিন স্বরে বলে, তোমার জবান নাই, মুখে জিজ্ঞেস করতে পারো না কি হয়েছে? সূচনা ব্রু জোড়া কুচকে রেখে মনে মনে ভাবে, একে তো আপনি থেকে তুমিতে নেমেছে, তার উপর ধমকা ধমকি করছে। চুপ করে আছো কেন, বোবা তুমি? সূচনা এবার রেগে যায়, কয়েক কদম এগিয়ে এসে বলে, বোবা কেন হতে যাব? হ্যাঁ, আর ধমকা ধমকি করছেন কেন? তো কি করব, বাচ্চা মেয়েকে আপনি আপনি বলেছি, বেশি সম্মান করে ফেলেছিলাম তো তাই মাথায় চড়েছ। বেশি বলছেন আপনি। এখনো কিছু বলিনি। শোনো, এই রুমে কি? এই রুমে আমি থাকতে পারবো না। প্রণয়ের কথা শেষ করতে দেয় না সূচনা। কথার মাঝখানে উক্ত কথা প্রণয়ের মেজাজ বিগড়ে যায়, আরো কঠিন স্বরে বলে, না পারবে না। এই ঘরে কেন, আমার জীবনেও থাকতে পারবে না, বুঝছো? সূচনা চুপ হয়ে যায়, কথার পিষ্টে আর কোনো কথা বলতে পারে না। ঘর থেকে বেরিয়ে যায়। তখনই প্রণয় রাগে নিজের মাথা চেপে ধরে। তার হুট করে সবকিছুতে রাগ লাগছে, সবকিছু বিরক্তি লাগছে। বিয়েতে অমত করেনি, বাবার জন্য রাজি হয়েছে। মেয়েটা তো তাড়াতাড়ি রাজি হয়ে যাবে, বিয়েটা এভাবে হয়ে যাবে সে অবশ্য ভাবেনি। সবকিছু গোলমেলে লাগছে ভীষণ। ছেলেটা এতটুকু বুঝতে পারে, তার ধৈর্য ধরতে হবে, অনেক সময় দিতে হবে নিজেকে আর মেয়েটাকেও। না হয় এই সম্পর্ক টেকাতে সম্ভবত কঠিন। উপরন্তু দুইজন দুই মেরুর, স্বভাবে আচরণে কোনো মিল নেই, পছন্দ অপছন্দ মানসিকতা এসব সম্পর্কে তো কোনো ধারণাই নেই। কিভাবে টিকবে এই সম্পর্ক? শ্বশুর বাড়িতে সূচনার প্রথম দিন বেশ ভালো কাটে। নুরাইয়ার সাথে টুকটাক কাজও করে দিয়েছে সে। অবশ্য নুরাইয়া করতে দিতে চাননি, সূচনা জোর করেই করেছে। ইরার সাথেও মোটামুটি কথা হয়েছে। মেয়েটা তার বয়সেরই, তার উপর একই ভার্সিটিতে সুযোগ হয়েছে দুজনের। এহতেন সব সাহেব সকালে বেরিয়ে গিয়েছেন, রাতে আসার পর দেখা হয়েছে এবং সূচনার সাথে কথা তেমন হয়নি। খাবার টেবিলে টুকটাক ভালো মন্দ জিজ্ঞাসা করা হয়েছিল সূচনাকে, তার জবাব দিয়েছে শুধু। মায়ের সাথে বিকেলে কথা হয়েছিল সূচনার।
প্রণয়ের সঙ্গে পুরো দিনে তেমন কথাই হয়নি। প্রণয়ও কথা বলতে আসেনি, সূচনা ঘরেও যায়নি। কিন্তু রাতে ঘুমাতে যে বিপত্তি বাদে দুজনের কেউই কথা বলছে না। প্রণয় সোজাসাপটা বলে দিয়েছে তার ঘরে বা জীবনে কোথাও জায়গা হবে না। দুপুরের সেই কথা মনে পড়তে সূচনার মন ক্ষুণ্ণ হয় ফের। কি করে বুঝতে পারে না, বাইরে যে শোয়া সম্ভব না, কিন্তু এখানে ঘুমাবে অসম্ভব। সে রাগে খুবই ঘর থেকে বেরিয়ে যেতে নিলে প্রণয় আটকায়। এতক্ষণ বিছানায় বসে আর চোখে তাকে সূচনার মতিগতি বোঝার চেষ্টা করছিল। তাকে ঘর হতে বের হয়ে যেতে দেখলে তার নাম ধরে ডেকে ওঠে। সূচনার পা জোড়া থেমে যায় ঠিক, কিন্তু পিছনে ফিরে প্রণয়কে দেখে না। প্রণয় নিজে এগিয়ে যায় তার দিকে, মৃদু স্বরে জিজ্ঞেস করে, রাত করে বাইরে যাচ্ছ কেন? কারো ঘরে যেহেতু জায়গা হবে না, আমার তো বাইরেই যেতে হবে। আর কোথায় যাব? সূচনার কণ্ঠে রাগ নাকি অভিমান প্রকাশ পেল। প্রণয় তা ধরতে পারল না। সে নরম স্বরে শুধালো, দেখো, এখন বাইরে গেলে বাবা মা ভালো চোখে নিশ্চয়ই দেখবেন না। তাহলে কোথায় যাব? এই ঘরেই থাকবে। কেন? জীবনেই যেহেতু রাখবেন না, ঘরে কেন থাকতে হবে? গলার স্বর এবার খানিক উঁচু হয় সূচনার। প্রণয়ের মেজাজ ফের বিগড়ে যায়। সে সূচনার ডান বাহুতে জোর দিয়ে তাকে দরজার কাছ থেকে সরিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। দুই হাতে চেপে ধরে তার বাহু জোড়া। রাগে দাঁতে দাঁত নিষ্পেষণ করে হিসিয়ে বলে, কি সমস্যা তোমার? হ্যাঁ, সোজা কথা কানে যায় না, চেঁচাচ্ছ কেন? সবাইকে জানাতে। সূচনা ভীত সন্তুষ্ট হয়ে চোখ জোড়া নামিয়ে রেখেছে, দৃষ্টি তার বাহুতে থাকা প্রণয়ের হাতের দিকে। প্রণয় জবাব না পেয়ে আরো বল প্রয়োগ করতে সূচনা ব্যথায় মৃদু স্বরে চিৎকার করে ওঠে। সেই শব্দ কানে পৌঁছাতে প্রণয় নরম হয়, তৎক্ষণাৎ ছেড়ে দেয় বাহু জোড়া। কিছু বলতে নিলেও বলে না, সরে যায় সামনে থেকে। দুবদা পায়ে দরজা খুলে বের হয়ে যায় ঘর থেকে। সূচনার চোখ জোড়া তখন ঝাপসা হয়ে আসে, ঠায় দাঁড়িয়ে রয় সেইখানে। কয়েক মুহূর্ত অতিবাহিত হলে নিজের জায়গা থেকে সরে সে দরজার বাইরে উকি দেয়। অন্ধকার ছাড়া কিছুই নজরে আসে না। টেবিল থেকে নিজের ফোনটা হাতে নিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে ঘর থেকে বের হয় সে। ড্রয়িং রুমে কাউকে দেখতে পায় না। সদর দরজা ঈষৎ খোলা দেখে সেদিকে পা বাড়ায়। দরজা একটু খুলে বাইরে উকি দিতে দেখা উঠোনে পুরুষালী অবয়ব লক্ষ্য করে। যাক, বাইরে কোথাও যায়নি ভেবে চিন্তা মুক্ত হয়ে খানিক। তার কি যে কথা বলা উচিত নাকি এভাবেই থাকবে সিদ্ধান্ত নিতে পারে না মেয়েটা। কিছু সময় ওইভাবে দাঁড়িয়ে থাকে, অতঃপর সাহস করে এগিয়ে যায়। প্রণয়ের পেছনে যে দাঁড়ায়। পায়ের শব্দ পেয়েও প্রণয় পেছনে তাকায়। সূচনাকে দেখতে পেয়ে মেজাজ বিগড়ে গেল আরো। সাথে সাথে চোখ সরিয়ে নেয়। তার অভিব্যক্তি বুঝতে সূচনা ফোনের আলো তার দিকে ধরে এতেই যেন বিরক্ত হয়ে প্রণয় ছু মেরে হাত থেকে ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। রুট কণ্ঠে বলে, কি সমস্যা? ঘর ছেড়ে দিয়েছি না, আবার আসছো কেন? মেয়েটা নির্বাক হয়ে তাকিয়ে থাকে। এত রুট ব্যবহার যেন নিতে পারে না। সে তো অনুতপ্ত ছিল, সেজন্য বুঝিয়ে শুনিয়ে ঘরে নিয়ে যেতে এসেছিল, অথচ এই ছেলের ব্যবহার এমন। সূচনা বিস্ময়, রাগ, খুব সবকিছু এক বাক্যে প্রকাশ করে, আপনি এত বদমেজাজি প্রথম দেখায় তো বুঝিনি। উক্ত কথা বলে মেয়েটা আর দাঁড়ায় না, এক প্রকার ছুটে ঘরে চলে যায়। পেছনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে প্রণয়। সে আসলে এত বদমেজাজি না তো। পরের দিন দুপুরে কাজের ব্যস্ততা দেখিয়ে প্রণয় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। নুরাইয়া বা এহতেম সাহেব কেউই যেতে দিতে চাননি, কিন্তু প্রণয় এত ব্যস্ততা দেখাচ্ছিল যে সে যাওয়ার অনুমতি দিয়েছে। যাওয়ার সময়ও সূচনাকে কিছু বলে যায়নি। একবার অবশ্য বলতে গিয়েছিল, কিন্তু সূচনা সুযোগটা দেয়নি। প্রণয় ঢাকা চলে গেল। সূচনা ইরার সাথে থাকে। প্রণয়ের ঘরে আর ঘুমায়নি। প্রণয় ঢাকা গিয়েছে আজ 2 দিন। 2 দিনে সে যোগাযোগ করেনি আর সূচনার সাথে। সূচনাও করেনি, করবে কিভাবে? যোগাযোগ করার রাস্তা তো প্রণয় বন্ধ করে দিয়ে গেছে। রাস্তা যেহেতু সে বন্ধ করে দিয়ে গেছে, খুলবেও সেই। প্রণয়ের সাথে ঝামেলা বাদে বাকি সবকিছুই ভালোই চলছে তার। যার পরিচয়ে আসে শুধুমাত্র সেখানেই সমস্যা। সূচনার হাসি পায়। বেশ কিছুক্ষণ হাসি জারি রেখে মৃদুস্বরে আওড়ায়, এই সম্পর্কের শেষ কোথায় হবে যদি শুরুই না হয়? ভাবি, সূচনা চমকায়। ইরাকে দেখে নিজেকে সহজ করে জবাব দেয়, হ্যাঁ। কি বলছিলে একা একা? কই কি বলছিলাম? কিছুই না। আমি শুনলাম তো। আচ্ছা শোনো, সামনের সপ্তাহে তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, তা কিছু ভেবেছো? সূচনার মস্তিষ্ক সজাগ হয়। মনে পড়ে বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে পড়ার কথা ছিল তার, কিন্তু এখন কি করবে? ভাবি, হ্যাঁ বলো। বললাম তো। আচ্ছা শোনো,
আমাদের তো ঢাকাতে বাড়ির কাজ চলছে, কাজ মোটামুটি শেষ প্রায়। আর কাজ শেষ হলে বাবা মাও ঢাকা চলে যাবে, তখন সবাই সেখানেই থাকতে পারবো। কিন্তু তার আগ পর্যন্ত আমাকে হোস্টেলে থাকতে হবে, আর ভাইয়াকে তার ব্যাচেলর বাদশায়। আর তুমি? আমি ভাবছি বাবার সাথে কথা বলবো, যদি কোনোভাবে আমি যে রুমে আছি সেই রুমের একটা সিট খালি করানো যায় তো ভালো হবে, দুজন একসাথেই থাকতে পারবো, কি বলো? সূচনা অবাক হয়, এত কিছু সে ভাবেনি। মেয়েটা যে তাকে নিয়ে এত কিছু ভাববে সেটা ভেবেও তার বিস্ময় কাজ করছে। কিন্তু সত্যি তার শ্বশুর শাশুড়ি মেনে নেবে? মনের প্রশ্নটা যে ইরাকে সত্যি সত্যি করে ফেলে। আঙ্কেল আন্টি মেনে নেবেন? তার এমন প্রশ্নটাকে যেন ইরা হেসে উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, কি যে বলো, এত ভালো রেজাল্ট তোমার, নিজের যোগ্যতায় সুযোগ পেয়েছো, আর বাবা আটকাবে? আমার রেজাল্ট ভালো আর সুযোগ হয়েছে দেখেই বাবা নিষেধ করেনি, উল্টো ভর্তি থেকে হোস্টেলের সিট নেওয়া পর্যন্ত সব বাবা করেছেন। আমি ওনার মেয়ে, তোমাকেও মেয়ে হিসেবে এনেছেন, বুঝছো? বিনিময়ে সূচনা শুধু মাথা এলিয়ে সম্মতি দেয়। মেয়েটা সত্যি অবাক হয়েছে, তার ভাগ্য এত ভালো কিভাবে হলো যে এমন শ্বশুর শাশুড়ি পেল। রাতে খাবার টেবিলে ইরা ভার্সিটির প্রসঙ্গে কথা বলল, সাথে নিজের পরিকল্পনার কথাও এহতেশাম সাহেবকে জানালো। এহতেশাম খুশি হলেন, মেয়ের পরিকল্পনা তার পছন্দ হয়েছে। এই সুবাদে ওনার দুই মেয়ে একসাথে থাকবে, আর বেশি দিনের কথাও না। উনি বললেন আগামীকাল ঢাকা যে হোস্টেল কর্তৃপক্ষের সাথে কথা বলে আসবেন। সূচনার চিন্তা কিছু সময়ের জন্য পিছু ছাড়লো। রাতে খাওয়া দাওয়া শেষে ফ্রেশ হয়ে ইরার রুমে গেলে ইরা হাতে ফোন ধরিয়ে দিয়ে বলল, ভাবি ভাইয়া কথা বলবে, ধরো। ফোন হাতে ধরিয়ে দিয়ে আর রুমে দাঁড়ালো না, বাহিরে বেরিয়ে গেল। ভাই ভাবি কথা বলবে এর মধ্যে থাকাটা শোভা পায় না, এই জ্ঞান মেয়েটার আছে অবশ্যই। সূচনা ফোন হাতে নিয়ে কয়েক সেকেন্ড থম মেরে রইল। ওপাশ থেকে প্রণয়ের আওয়াজ শুনলে তার ঘুর কাটলো। যত রাগে থাকুক প্রথমে প্রকাশ না করে সে বিনয়ী ভঙ্গিতে সালাম দিলে প্রণয় সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? সূচনা পূর্বের ন্যায় জবাব দিল, এই তো আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। পাল্টা প্রশ্ন করলো না প্রণয়কে। প্রণয় সেদিকে পাত্তা না দিয়ে টুকটাক কথা বলে গেল। মেয়েটা হুম হা শব্দ করে গেল শুধু। প্রণয় না পেরে সেদিনের প্রসঙ্গ তুলল, জিজ্ঞেস করলো, আমি ঢাকায় এসেছি 2 দিন হয়ে গেল, অথচ তুমি একদিন খোঁজও নিলে না। খোঁজ নেয়ার রাস্তাটা ছেড়ে যাননি? ইরার ফোন দিয়ে করতে। ইরা যখন জিজ্ঞেস করতো আমার ফোনের কথা, তখন কি বলতাম? তোমার ভাই ভেঙে ফেলেছে? প্রণয় থতমত খায়। সে এমনিতেই অনুতপ্ত হচ্ছিল ফোনটা ভেঙে ফেলায়। সেদিন কেন যে তার মাথা এত গরম হয়ে গিয়েছিল ভাবলেই রাগ লাগছে এখন। প্রসঙ্গ দ্রুত পরিবর্তন করে সে ঠাট্টার ছলে বলে, এভাবে ঢাকায় যদি পড়ে থাকি তাহলে দেখা যাবে তোমার বরকে নিয়ে অন্য মহিলা পালিয়ে গেছে, তখন কি করবে? ভালোবাসা দিয়ে আগলে রাখলে সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে না। আমাদের মধ্যে ভালোবাসা নেই, বিয়েটা স্বাভাবিক না, তাই তৃতীয় ব্যক্তির কথা আসছে। সূচনা সহজ গলায় কথা বললেও প্রণয়ের কাছে ভালো লাগলো না। সে কণ্ঠ খাদে নামিয়ে বলল, এখনো রাগ করে আছো? সেদিন মাথা গরম ছিল, কি থেকে কি বলে ফেলেছি বুঝিনি তখন। পরে বোঝার পর মনে হলো এখন তোমার সাথে থাকলে এর চেয়ে খারাপ আচরণ করে ফেলতে পারি। সেজন্য পরের দিনই কাজের বাহানা দিয়ে ঢাকায় চলে এসেছে। সূচনা চুপচাপ শুনলো, কিছু বলল না। তার নীরবতা থেকে প্রণয় ফের বলল, রাগ করে না বউ। এমন বাক্যে প্রণয়ের গলার স্বরে মেয়েটার কি যেন হয়ে গেল, কেমন অন্যরকম কিছু অনুভূতি হলো। 2 দিন আগে তো সহ্য করতে পারতো না, আর 2 দিনে পরিবর্তন। মেয়েটা ভাষা হারিয়ে ফেলে যেন। কিছু বলতে গেল শব্দেরা কণ্ঠনালী হতে নিশ্চিত হতে চায় না। প্রণয় উত্তরের আশা করে না, আর পরে ফোন দিবে বলে সংযোগ বিচ্ছিন্ন করে। সূচনা তবুও কয়েক সেকেন্ড কানে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকে। পরে সকালে এহতেশাম সাহেব যান ঢাকায়, হোস্টেলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আসেন। ওনারা বলেন পরে জানাবেন। এহতেশাম সাহেব ঢাকা থেকে বাড়িতে ফেরেন সন্ধ্যার পরে। ফিরে এসে সূচনার হাতে একটা ব্যাগ ধরিয়ে দেন, বলেন যে প্রণয় দিয়েছে। সূচনার বাড়ির লজ্জা লাগে, ছেলের কাণ্ড জ্ঞানহীন নাই নাকি, বাবার কাছে কিসের ব্যাগ ধরিয়ে দিয়েছে। সূচনা নত দৃষ্টিতে মাথা এলিয়ে এহতেশাম সাহেবের কাছ থেকে ব্যাগটা নিয়ে ঘরে যায়। খুলে দেখে না, টেবিলের উপর রেখে দেয়। রাতে খাবার শেষ করে সব কাজ সেরে সূচনা ঘরে আসে। হাত মুখ ধুয়ে মুছে সে ব্যাগটা নিয়ে বসে। ব্যাগ খুলে দেখে নতুন একটা ফোন।
নিজে ফোন ভেঙে নিজেই কিনে দিচ্ছে। শুধু ফোন না, ফোনের বক্সের মধ্যে একটা ছোট চিরকুটও পাওয়া যায়। সূচনা চিরকুটটা খুলে ঠোঁট জোড়া নাড়িয়ে শব্দ করে চিরকুটের লেখাটা পড়ে। রাগ করে না বউ, রাগটা কমাও। এই ছেলেটার ধৈর্য কম, সব সময় মাথা গরম থাকে। মাথা গরম থাকলে কি থেকে কি বলে নিজেও বোঝে না। সেজন্য বাবা বাউন্ডুলে নাম দিয়েছে বহু আগে। তুমি বেয়াদব ছেলে বানিয়েছ। তার মধ্যে তোমারও যদি এত রাগ থাকে, সংসার কে সামলাবে? সময় দাও আমায়, একটু একটু ঠিক করে নেই নিজেকে। সূচনা কয়েকবার চিরকুটের লেখাগুলো পড়ে, আর প্রতিবারই বউ শব্দটা এসে আটকে যায়। হঠাৎ ফোনের রিংটনের শব্দতে মনোযোগ ক্ষুণ্ণ হয়। তার ফোনটাই বাজছে। 2-3বার রিং হওয়ার পর সূচনা ফোন রিসিভ করলো। রিসিভ করে কানে তুললো। প্রণয় ঈষৎ ধমকের স্বরে বলল, ফোন হাতে পেয়ে সাথে সাথে ফোন দিলে না কেন? সূচনা ধমকে খানিক চমকে ওঠে, পর মুহূর্তে গলা উঁচিয়ে বলে, আবার ধমকাচ্ছেন? প্রণয় দমে যায়, ইতে উতে করে বলে, ওই আর কি, কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তুমি ফোন দিবে, দাওনি সেজন্য। আমি ফোন দিব তা ভাবলেন কেন? কেন দিতে না? অবশ্যই না। মুখের উপর না করে দেয় প্রণয় খানিক অপমানিত বোধ করে। মেয়ের সাহস কত মুখের উপর না করে। মেকি এসে বলে, তুমি না দিলে আমি অবশ্যই দিতাম। যদি রিসিভ না করতাম? সারা রাত দিতাম, না উঠিয়ে যাবে কোথায়। ফোন বন্ধ করে রাখলে? ইরাকে দিতাম, ওকে বিরক্ত করতাম। তুমি নিশ্চয় তোমার জন্য ইরাকে বিরক্ত হতে দিতে না। ফোন রিসিভ করতেই প্রণয়ের ফটাফট জবাব। সূচনা খানিক অবাক হলো। প্রথম দিনের প্রণয়ের সাথে এ প্রণয়ের মিল পেল সে, অথচ সেদিন রাতে প্রণয় যে অন্য কেউ ছিল সূচনার ভালো লাগে। যাক, সোজা মুখে কথা তো বলছে। সে রাতে তাদের মধ্যে প্রায় আধা ঘন্টার মতো সময় কথা হয়। স্বাভাবিক কিছু কথাই হয়। প্রণয় বিয়ের প্রসঙ্গ তুলে না, তাই সূচনাও কিছু বলে না। দিন 2 পরে হোস্টেল কর্তৃপক্ষের থেকে কল আসে। ওনারা জানান একটা সিট খালি করে দেওয়া হয়েছে। ওই রুমে যে ছিল তাকে অন্য রুমে দিয়ে দেওয়া হয়েছে। সূচনার চিন্তা যেন আর একটু কমে। অবশ্য তার একটু খারাপও লাগে। তার জন্য অন্য একজনের জায়গা বদল করতে হয়েছে ভেবে। ক্লাস যেহেতু সপ্তাহখানেকের মধ্যে শুরু হয়ে যাবে, তাই এহতেম সাহেব বললেন, যা যা লাগবে গোছাতে থাকো, 2 দিন আগেই চলে যাবে। ওখানে যে আগে বাকি সব গুছিয়ে নেবে। সূচনা আর ইরা তাই করলো। পরের দিন থেকেই টুকটাক করে সবকিছু গুছাতে লাগলো। সেদিন আর প্রণয়ের সাথে যোগাযোগ হয়নি মেয়েটার। ফোন করে হোস্টেলে সিট পাওয়ার কথা বলবে করেও সময় করে উঠতে পারেনি কাজের ব্যস্ততায়। অতঃপর ক্লান্ত শরীরটা রাতে ঘরে যে বিছানা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম চোখে ধরা দিল। ফোন আর করা হলো না। মাঝরাতে রুমের মধ্যে কারো উপস্থিতি টের পেল। জিনিসপত্র নাড়াচাড়া করার শব্দও কানে আসলো। মেয়েটা ভয় পেয়ে যায়। ভীতির সঙ্গে লাফ দিয়ে উঠে চোখের সামনে প্রণয়কে দেখতে পেয়ে যেন আরো চমকায়। জেগে জেগে স্বপ্ন কেন দেখছে সে? প্রণয় ঢাকাতে তাহলে এখানে কিভাবে আসবে? সূচনাকে এমন করে উঠতে দেখে প্রণয় পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়। মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ। হা করে তাকিয়ে আছে তার মুখের দিকে। প্রণয় যে বিছানার এক পাশে বসে। সূচনা নিজের চোখে তখনও অবিশ্বাস করে, অবাক হয়ে বলে, আমি সত্যি দেখছি। প্রণয় ভ্রুজোড়া কুঁচকে বলে, সন্দেহ আছে? কথাও বলছেন? আরো বিস্ময় নিয়ে বলে সূচনা। প্রণয় বিরক্তি নিয়ে বলে, কথা বলবো না কেন? আমি কি বোবা? সূচনা তবুও হা করে তাকিয়ে রইল। প্রণয় নিজের ডান হাতটা এগিয়ে দিয়ে বলল, নাও ছুঁয়ে দেখো, বিশ্বাস না হলে। সূচনা সত্যি সত্যি হাত বাড়িয়ে ছুঁয়ে দেখলো। শুধু ছুঁয়েই দেখলো না, রীতিমতো চিমটি কেটে বসলো। প্রণয় চোখ মুখ কুঁচকে বলল, ছুঁয়ে দেখতে বলেছিলাম, মাংস তুলে আনতে বলিনি। সূচনার এবার বিশ্বাস হয়। ভেবাচেকা খেয়ে যায় নিজের কাজে। মেকি এসে বলে, আমি তো পরীক্ষা করছিলাম সত্যি আপনি নাকি কোনো জিন টিন। সূচনার কথার পৃষ্ঠে প্রণয় গম্ভীর কণ্ঠে বলে, আমাকে জিনের মতো দেখা যায়? আশ্চর্য, জিন কি তার আসল রূপে আসবে? আসবে তো কারো না কারো রূপে। শিক্ষিত মেয়ে, অথচ কি সব বলছো? তো কি হয়েছে? শিক্ষিত দেখে কি জিন নেই আমার জন্য? সচক্ষে কখনো দেখেছো? না। প্রণয় বিছানা থেকে উঠে আলমারির কাছে যেতে যেতে বলে, কি বলো? আমি তো কত দেখেছি। কাল চলো পদ্মবিলে, ওখানেই তো জিনের অভাব নেই। তোমায় নিয়ে দেখে আসবো। খেয়ে কাজ নেই আমার। ঠিক আছে, এবার বলো, গবেষণা শেষ হয়েছে? হয়েছে। যাক। এত রাতে আপনি কোথা থেকে আসলেন? নিজের ভয় ভীতি সব কমিয়ে সূচনা প্রশ্ন করলো। প্রণয় টি শার্ট ট্রাউজার ঠিক করতে করতে জবাব দিল,
ঢাকা থেকে আসছি। কিন্তু এত রাতে কেন? একটা মাত্র বুকে চমক দিতে। কথাটুকু বলে প্রণয় বাথরুমে ঢুকে পড়ে। পেছনে সূচনা বিস্ময় নিয়ে বসে থাকে এই ভেবে যে তাকে চমকে দিতে এত রাতে এখানে এসেছে। হাত মুখ ধুয়ে এসে সূচনাকে রুমে পায় না প্রণয়। মুখ মুছতে মুছতে সে ঘর থেকে বের হয়। পানি পান করার উদ্দেশ্যে খাবার ঘরে যায় সে। সেখানে গেলেই দেখা মিলে সূচনার। সূচনা মেঝেতে মাদুর পেতে খাবার নিয়ে বসে আছে। প্রণয় ব্রুজোড়া কুচকে বলে, এত আয়োজন কার জন্য? সূচনা সহজ গলা জবাব দিল, আপনার জন্যই হবে। আর কার জন্য হবে? প্রণয় ব্রুজোড়া কুঞ্চিত করলো, জিজ্ঞেস করলো, আমার প্রতি এত যত্নশীল কবে থেকে হলে? সূচনা এবারও স্বাভাবিক স্বরে জবাব দিল, যেই মুহূর্ত থেকে আপনি আমাকে নিয়ে ভাবতে শুরু করেছেন। আমি কবে ভাবতে শুরু করলাম তোমাকে নিয়ে? সূচনা জবাব দেওয়ার জন্য মুখ খুলতে নিলেও চুপ হয়ে গেল। প্রণয়ের দিকে একবার তাকে চোখ সরিয়ে নেয়। প্লেটে ভাত বাড়তে থাকে। তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি আসুন, না হয় ঠান্ডা হয়ে যাবে। প্রণয় এগিয়ে যায়, আসন পেতে বসে মাদুরে। তারপর জিজ্ঞেস করে, হীরা শুয়ে পড়েছে? সূচনা ভাত সমেত প্লেট এগিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, হ্যাঁ, শুয়ে পড়েছে। ডাল আর তরকারি গরম করে দিয়েছি। তরকারি কম আছে, তাই ডিম ভাজি করে দিয়েছি। চলবে? দৌড়াবে। এমনিতে ক্ষুধা পেয়েছে, এখন যতটুকু পাবো ততটুকুতেই চলবে। আপনি যে আসবেন ইরা জানতো? নাও জানতো না। আমি পৌঁছে ওকে ফোন করেছিলাম সদর দরজা খুলে দেওয়ার জন্য। জানিয়ে আসলে কি হতো? যে চমকটা পেয়েছো তা তো পেতে না। সূচনার দিকে তাকিয়ে প্রণয় বলে। সূচনা মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকায়, আর কিছু বলে না। মনে মনে অবশ্য এটাই ভাবে, যদি তাকে জানিয়ে আসতো তাহলে মধ্যরাতে এভাবে চমকটা সে পেত না। অভাবনীয় ব্যাপারটা হুটহাট ঘটে গেলে মজা পাওয়া যায়, স্বাভাবিক নিয়মে ঘটলে সে মজা পাওয়া যায় না। খাওয়ার সময় আর দুজনের মধ্যে তেমন কথা হলো না। প্রণয়ের খাওয়া শেষ হলে সবকিছু গুছিয়ে রেখে দুজন একসাথে ঘরে আসতে নিয়েছিল। এই মধ্যেই হুট করে সূচনার কিছু মনে হলো। পেছনে ফিরে প্রণয়কে জিজ্ঞেস করলো, চা খাবেন? প্রণয় ফোনে কিছু একটা করতে করতে আসছিল সূচনার পেছন পেছনে। তার প্রশ্ন শুনে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, খাওয়া যায়। আপনি যান, আমি নিয়ে আসছি। প্রণয় ঘরে যায়নি। পুরো সময় রান্না করেই বসে থাকে। অবশ্য রান্না করে বসে থাকলো তার সম্পূর্ণ মনোযোগ ফোনের মধ্যেই থাকে। সূচনা চা বানিয়ে 2টা কাপের মধ্যে নেয়। একটা নিজের জন্য নিয়ে প্রণয়ের দিকে বাড়িয়ে দেয় আরেকটা। প্রণয় হাতে নিয়ে চায়ের চুমুক বসায়, কিছু বলে না। সূচনা কোনো মন্তব্যের আশা করছিল, কিন্তু ছেলেটা চা নিয়ে কোনো মন্তব্য করে না। সন্ধিয়ান গলায় জিজ্ঞেস করে, দস্যি রানীর রাগ কি কমেছে? সূচনা প্রথমে একটু অবাক হয় সম্বোধনে, অন্যরকম লাগে তার কাছে। ইতস্তত করে বলে, হ্যাঁ হ্যাঁ, হয়তো। মানে কমেনি? সূচনা কিছু বলে না। প্রণয় মেঝে থেকে উঠতে উঠতে বলে, চলো। সূচনা অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায় যাব? তোমাকে বেচে দিব। প্রণয় মুখ বাঁকিয়ে এই কথা বলতে সূচনা ও হেউ স্বরে বলে, দিন, সমস্যা নেই, কিন্তু আমায় বেচতে গেলে আপনার বিশেষ কোনো লাভ হবে না। হবে না কেন? মানুষ কি টাকা দিয়ে আরেকজনের ব্যবহৃত জিনিস কিনবে? অবশ্যই কিনতে চাইবে না। তুমি ব্যবহৃত? কবে কিভাবে ব্যবহার করলাম? সূচনার সাদা মনে বলা কথার পিষ্টে ডান ব্রু উঁচু করে প্রশ্ন 2টা করে প্রণয়। সূচনা প্রথমে বুঝতে পারে না, তাই প্রণয়কে বোঝানোর জন্য বলে, আরে আমি বিবাহিত, এখন তো। তো ছুঁয়ে তো দেখিনি এখনো, সুতরাং ভালোই লাভ হবে আমার। চলো চলো। সূচনা চুপসে যায়। তার ভারী লজ্জা লাগে। মনে মনে খানিক বকতে ইচ্ছে করে, ছেলেটা এমন করলো কেন? প্রণয়ের কথা মতো তার সাথে আসে সূচনা। প্রণয় বাড়ির সদর দরজা খুলে সিঁড়ির মধ্যে এসে বসে। সূচনা বসে না, প্রথমে দাঁড়িয়ে থাকে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রণয় ফের ব্রুজোড়া কুচকে তাকায়, জিজ্ঞেস করে, তাকিয়ে আছো কেন? বসো। সূচনা প্রণয়ের পাশে বসে জিজ্ঞেস করে, তোমার পছন্দের রং কি? সবুজ। পছন্দের ফুল? কাঠগোলাপ। আর পছন্দের খাবার? তেমন করে পছন্দ নেই কোনো। আচ্ছা। প্রণয় আরো কিছু প্রশ্ন করত, কিন্তু করলো না। একদিনে সব জানার কি দরকার? হারিয়ে তো যাচ্ছে না। প্রশ্নোত্তর পর্ব শেষ করে সেখানে ঝগড়া ছাড়াও তাদের মধ্যে স্বাভাবিক কিছু কথোপকথন হয়। সবশেষে দুজনেই অনুধাবন করে তাদের দুজনেরই আসলে সময় দরকার নিজেদের জানতে বুঝতে। রাতে ঘুমানোর সময় প্রথম দিনের মতো ঝগড়া হয় না। খুব স্বাভাবিকভাবেই প্রণয় মাঝে একটা কোলবালিশ রেখে শুয়ে পড়ে। সূচনা প্রথম উসকুস করছিল, তা দেখে প্রণয় মৃদুস্বরে বলে,
দস্যি রানী এখন আবার উসখুস করছে। ঘুমাও, খেয়ে ফেলবো না তোমাকে। সূচনা চোখ মুখ কুচকে প্রণয়ের দিকে দৃষ্টিপাত করে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে একপাশে যে শুয়ে পড়ে। মা যে কুলবালিশ থাকা সত্ত্বেও সে একেবারে খাটের শেষ প্রান্তে যে শুয়ে আছে। প্রণয় সাবধানী কণ্ঠে বলে, আর একটু এদিকে এসো, না হয় পড়ে যাবে তো। সূচনা শুনে না, কাছে আসার পরিবর্তে আরো দূরে সরতে গেলে খাট থেকে পড়ে যেতে নেয়। প্রণয় তড়িঘড়ি করে তার বাম বাহুতে চেপে ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে। সূচনার চোখ জোড়ায় স্থির হয় প্রণয়ের চোখ জোড়ায়। আকস্মিক ঘটনায় সূচনা হতভম্ব হয়। পড়ে গেলে মাথা ফাটত নিশ্চিত। প্রণয় ধমকের স্বরে বলে, মেয়ে মানুষ বোঝে বেশি। সূচনা চোখ জোড়া নামিয়ে নেয়, মুখ চুপসে যায়। প্রণয় তাকে ছেড়ে দিয়ে নিজের অবস্থানে ফিরে। তারপর আরো 2 দিন কেটে যায়। সূচনা ও এরা আগামীকাল ঢাকা চলে যাবে। প্রণয় নিয়ে যাবে দুজনকে। সূচনা আর মন খারাপ ভীষণ। এর আগে মাকে ছেড়ে কোনোদিনও এত দূরে যাওয়া হয়নি। গতকালকে দিশা বেগমের সাথে দেখা করতে গিয়েছিল সে। মেয়ে মন খারাপ করে থাকলেও দিশা বেগম যথেষ্ট শক্ত ছিলেন। হাসি মুখে কিছু উপদেশ দিয়ে বিদায় নিয়েছেন। সূচনা নিজেকে সামনে নিচ্ছে। সূচনা যে হোস্টেলে থাকবে তাতে প্রণয়ের আপত্তি না থাকলেও সূচনার চিন্তা অন্য জায়গায়। অবশ্য এ চিন্তা সূচনার মাথায় নিজ থেকে আসেনি। দিশা বেগমই বলেছেন। গতকাল সূচনা বাসায় যাওয়ার পর দিশা বেগম উৎকণ্ঠা নিয়েই বলছিলেন, শোন মা, বিয়ে হয়েছে মাত্র কয়টা দিন, এরই মধ্যে তুই থাকবি হোস্টেলে, জামাই থাকবে তার বাড়িতে। মানে তোদের বিয়েটা হলো যে পরিস্থিতিতে, তার মধ্যে বিয়ের পর দুজনই আলাদা থাকবি। সূচনা তখন পাত্তা না দিল। পরবর্তীতে সেও বিষয়টা নিয়ে ভাবে। ভাবতে না চাইলেও বারবার মাথা এসেই পড়ে। প্রথমত তাদের দুজনেরই আগে নিজেদের জানতে হবে, বুঝতে হবে। আর তার জন্য একসাথে থাকাটা জরুরি না। পরের সকালে সবার থেকে বিদায় নিয়ে সূচনা আর ইরাকে নিয়ে প্রণয় রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে যায়। দুজনকে হোস্টেলে রেখে প্রণয় নিজের বাসায় যায়। এটা ফ্ল্যাটের মধ্যে 4 জন মিলে থাকে তারা। সূচনা ও ইরা হোস্টেলে ফিরে একে একে গোসল সেরে নেয়। বাসায় ফিরে ফ্রেশ হয়ে প্রণয় আবার যায় হোস্টেলে। দুপুরে খাওয়া হয়নি কারোরই। দুজনকে নিয়ে আবার বাইরে বের হয় সে। ফিরতে ফিরতে প্রায় বিকাল হয়। ইরা রিক্সা থেকে নেমে আগেই ভেতরে ঢুকে পড়ে। সূচনা রিক্সা থেকে নামতে নামতে প্রণয় বাইক থেকে নেমে তার সামনে এসে দাঁড়ায়। রিক্সা ভাড়া চুকিয়ে দেয়। সূচনা ততক্ষণে রিক্সা থেকে নেমে প্রণয়ের সামনে দাঁড়িয়েছে। প্রণয় ফোন সমেত হাতটা তার দিকে বাড়িয়ে দেয়। সূচনা প্রথমে খেয়াল করে না দেখে প্রণয়ই বলে, তোমার ফোন নিয়ে যাবো সাথে। সূচনার খেয়াল হয়, মনে পড়ে খাওয়ার সময় তার ফোনটা প্রণয়কে দিয়েছিল রাখতে। সূচনা হাত বাড়িয়ে ফোন নিতে গেলে প্রণয় হাত ধরে ফেলে। মিষ্টি কমল সুরে বলে, নিজের খেয়াল রেখো, কিছু লাগলে আমাকে জানাবে আগে। ইরাকেও দেখিয়ে রেখো, সমবয়সী পরে তার আগে তুমি তার ভাবি, সেদিকে লক্ষ্য রেখো। আম্মাকে চিন্তা করতে হবে না, আমি আছি। সূচনা একদিনে শুনে যায়। ঘুরগ্রস্তের ন্যায় মাথা নাড়িয়ে হুম বলে। প্রণয় হাত ছেড়ে দিয়ে বলে, আসি তাহলে। সূচনা আগের ন্যায় ঘাড় নাড়ায়। প্রণয় বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। সূচনা তাকিয়ে থাকে যতক্ষণ অবধি দেখা যায়। তার হুট করে কেমন যেন নিজেকে ফাঁকা ফাঁকা লাগে, বুক ভার হয়ে আসে। কিন্তু কেন? সূচনাদের সাথে আর একটা মেয়ে থাকে। মেয়েটার নাম সিনথিয়া। সিনথিয়ার বাবা মা ঢাকাতেই থাকেন, কিন্তু কিছু সঙ্গত কারণে সে নিজের বাড়িতে ছেড়ে হোস্টেলে উঠেছে। প্রথম কথোপকথনের পর সূচনার কাছে মেয়েটাকে তেমন ভালো লাগলো না। আড়ালে ইরাকেও বলল মনের কথা। অতঃপর বুঝতে পারলো দুজনের মতো আসলে একই। পরের দিন সকাল থেকে দুজন মিলে নিজেদের জিনিসপত্র আস্তে আস্তে বের করে যেখানে যা রাখার গুছিয়ে রাখে। তাদের ক্লাস শুরু হতে এখনো 2 দিন বাকি। হোস্টেলের পরিবেশ, খাবার, মানুষজন সবকিছু অন্যরকম। মানিয়ে নিতে যে একটু কষ্ট হবে বুঝতে বাকি রইল না কারোরই। দুজনে একটু পর একে অপরের দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে। কোথায় আসলো? সেদিন বিকেলে বাসায় যাওয়ার পূর্বে প্রণয় আসলো তাদের সাথে দেখা করতে। দুজনকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হয়েছিল, কিছু প্রয়োজনীয় জিনিস কিনবে কিনা। সন্ধ্যার দিকে আবার আগের দিনের মতোই দুজনকে নামিয়ে দিয়ে গেল। গতদিনের মতো আজকেও ইরা আগে আগে ভিতরে চলে গেল। বাকি রইল সূচনা। প্রণয় রিক্সা ভাড়া চুকিয়ে দিয়ে সূচনার উদ্দেশ্যে বলল, ক্লাস শুরু হতে আরো 1 দিন বাকি, এখন এত চাপ নেওয়ার প্রয়োজন নেই। এখন ঠিকঠাক মতো খাও, ঘুমাও, বিশ্রাম নাও। ইরাকেও তাই করতে বলো। আর কিছু প্রয়োজন হলে আমি তো আছি।
ধরণীতে তখন সন্ধ্যা নেমেছে। হোস্টেলের মেন গেটের বাতিটা আজ জ্বালানো হয়নি বিদায় কেমন অন্ধকার ঢেকে আছে। অন্ধকারের গাম্ভীর্যের ভাব ভাত্রে সূচনা চেষ্টা করলো প্রণয়কে স্পষ্টভাবে দেখতে। লাভ তেমন হলো না। তন্মধ্যে ছেলেটা হেলমেট পরিহিত। সূচনা মুখ ভার করে সম্মতি সুযোগ মাথা নাড়ায় আর ছোট্ট করে বলে, আপনিও নিজের খেয়াল রাখবেন। প্রণয় স্মিত হাসে। সে হাসি অবশ্য সূচনা দেখতে পায় না। সূচনা থেকে বিদায় নিয়ে প্রণয় বাইকে উঠে বসে, হাত নাড়িয়ে বলে, যাও। বলার সাথে সাথেই সূচনা ঘুরে যাওয়ার জন্য অগ্রসর হয়। এরপর দেখতে দেখতেই সপ্তাহখানেক কেটে যায়। সূচনাদের ক্লাস শুরু হয়েছে 6 দিন ধরে। আজ শুক্রবার, আগামী দিন শনিবার বন্ধ দিয়ে রবিবার ভার্সিটির নবীন বরণ। প্রথমে সূচনা যেতে যাচ্ছিল না যাওয়ার বাহানা খুঁজছিল, কিন্তু ইরা মেয়েটা এক প্রকার জেদ ধরেছে। একা একা কেন যাবে? এমনিতে তো ভার্সিটির কাউকে তেমন ভাবে এখনো চেনে না। তন্মধ্যে সূচনা যদি না যায়, বাধ্য হয়ে সূচনা রাজি হয়েছে। শুক্রবার হয় ঘুম থেকে একটু দেরিতে উঠেছে দুজন। হাত মুখ দিয়ে নাস্তা করে সূচনা কিছুক্ষণ বই নিয়ে অযথাই নাড়াচাড়া করে।